গপ্পসপ্পে আজকের আসরের নিবেদন সত্যজিৎ রায়ের গল্প বোসপুকুরে খুন খারাপি। ফেলুদা তোপসে ও জটায়ুর অ্যাডভেঞ্চারের এবারের ঘটনা প্রবাহ যেন রঙ্গমঞ্চের এক অভেদ্য রহস্য ঘিরে। গল্পটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের। চলুন শুরু করা যাক। আমাদের বন্ধু রহস্য রোমাঞ্চ উপন্যাসী লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর পাল্লায় পড়ে শেষটা যাত্রা দেখতে হলো। এখনকার সবচেয়ে নামকরা যাত্রার দল ভারত অপেরার হিট নাটক সূর্যতরণ। এটা বলতেই হবে যে যতক্ষণ দেখা যায় ততক্ষণ জমে যেতে হয়, কোথাও কোনো ঢিলে ঢালা ব্যাপার নেই। অ্যাক্টিং একটু রংচড়া হলেও কাউকেই কাঁচা বলা যায় না। লালমোহন বাবু ফেরার পথে বললেন, আমার গল্পের জাগুন এরও তাই, মনকে টানবার শক্তি আছে পুরোপুরি, অথচ তলিয়ে দেখুন, দেখবেন অনেক ফাঁকি। কথাটা বড়াইয়ের মতো শোনালেও অস্বীকার করা যায় না। লালমোহন বাবুর লেখাও তলিয়ে দেখলে তাতে তেমন কিছু পাওয়া যাবে না, অথচ ভদ্রলোকের পপুলারিটি কিন্তু একটা চমক লাগার মতো ব্যাপার। নতুন বই বেরোনোর পরদিন থেকে এক টানা 3 মাস বেস্ট সেলার লিস্টে নাম থাকে। অথচ উনি বেশি লেখেন না, বছরে 2টো উপন্যাস, একটা বৈশাখী একটা পুজোয়। আজকাল তথ্যের ভুল আগের চেয়ে অনেক কম থাকে, কারণ শুধু যে ফেলুদাকে পাণ্ডুলিপি দেখিয়ে নেন তা না, সম্প্রতি নিজেও অনেক রকম এনসাইক্লোপিডিয়া ইত্যাদি কিনেছেন। সেগুলোর যে সদ্ব্যবহার হচ্ছে সেটা বইগুলো পড়লেই বোঝা যায়। সূর্যতরণ যাত্রা নামটা প্রথমেই করার কারণ হলো এই যাত্রার সঙ্গে যুক্ত এক ভদ্রলোককে নিয়েই আমাদের এবারের তদন্ত। ভদ্রলোকের নাম ইন্দ্রনারায়ণ আচার্য। এরই লেখা নাটক, গানও এরই লেখা, অর্থাৎ নিজেই গীতিকার আর ইনি নিজেই অর্কেস্ট্রায় বেহালা বাজান। মোট কথা গুণী লোক। তাকে নিয়ে যে গোলমালটা হলো সেটা অবশ্যই খুবই পেঁচানো ব্যাপার, আর ফেলুদাকে তার বুদ্ধির শেষ পড়াটুকু খরচ করে এই রহস্যের সমাধান করতে হয়েছিল। আমরা যাত্রা দেখবার দিন 10 পরেই একদিন টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে ইন্দ্রনারায়ণবাবু নিজে। আমাদের লালমোহনবাবু যথারীতি 9টার মধ্যেই আড্ডা মারতে চলে এসেছেন। 10টা নাগাদ ভদ্রলোক এসে হাজির হলেন। যাকে বলে ক্লিন শোভন চেহারা, বয়স আন্দাজ 40-42, রং ফর্সা, হাইট মাঝারির চেয়ে একটু বেশি, মাথার চুল প্রায় সবই কাঁচা। ফেলুদা প্রথমেই সূর্যতরণের প্রশংসা করে বলল, আপনি তো মশাই ম্যান অফ মেনি পার্টস, এত রকম শিখলেন কি করে? ভদ্রলোক হালকা হেসে বললেন, আমার লাইফ হিস্ট্রিটা একটু বেয়ারো ধরনের। আমার ফ্যামিলির কথা জানলে পরে বুঝবেন যে আমার যাত্রার সঙ্গে কানেকশনটা কত অস্বাভাবিক। আপনি কি বোসপুকুরের আচার্য পরিবারের কথা জানেন? হ্যাঁ হ্যাঁ, সে তো অতি নামকরা ফ্যামিলি মশাই। আপনাদেরই তো এক পূর্বপুরুষ ছিলেন না, কন্দর্প নারায়ণ আচার্য, যিনি বিলেত গিয়ে প্রিন্স দ্বারকানাথের মতো নবাবী মেজাজে থাকতেন। আপনি ঠিকই বলছেন। কন্দর্প নারায়ণ ছিলেন আমার ঠাকুরদাদার বাবা। 1875-এ বিলেত যান। অত্যন্ত শৌখিন লোক ছিলেন, গান বাজনার শখ ছিল। তার কিনে আনা বেহালায় আমি বাজাই। আমাদের পরিবারে এক আমার মেজদাদা হরিনারায়ণ ছাড়া গান বাজনার দিকে আর কেউ জাননি। সে অবশ্য কিছু বাজায় টাজায় না, তার উচ্চাঙ্গ সঙ্গীতের শখ। সে রেকর্ড আর ক্যাসেট শোনে। যাই হোক, পরিবার যে খানদানি সে তো বুঝতেই পারছেন। আমরা 3 ভাই, আমি হরিনারায়ণ আর দেবনারায়ণ। আমি ছোট, দেবনারায়ণ বড়। দেব ব্যবসায়ী আর হরি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার বাবা আছেন, নাম কীর্তিনারায়ণ, বয়স 79। উনি ব্যারিস্টার, যদিও এখন আর কোর্ট কাছারির করার সামর্থ্য নেই। বুঝতেই পারছেন এই অবস্থায় আমার যাত্রার সঙ্গে যোগটা কত অস্বাভাবিক। কিন্তু আমার ছেলেবেলা থেকেই ওদিকে শখ। আইএ পাশ করে আর পড়িনি। বেহালা শিখেছি মাস্টার রেখে। গান করতাম, গান লিখতাম খুব কম বয়স থেকেই। বাবাকে সোজাসুজি বলি যে আমি যাত্রায় জয়েন করব। বাবা আবার কেন জানি আমার উপর একটু দুর্বল ছিলেন, তাই আমার আবদারটা মেনে নিলেন। আমি এখন অবশ্যই আমার অন্য 2 ভাইয়ের চেয়ে কম কিছু রোজগার করি না। যাত্রার আর্থিক সচ্ছলতার কথা জানেন তো? তার জানি না, বললেন লালমোহন বাবু। হিরো হিরোইন মাইনে পায় 25-30 হাজার টাকা করে। আমার নিজের কথা নিজে বলছি বলে কিছু মনে করবেন না।
কিন্তু আজ ভারত অপেরার যে নাম ডাক সেটা প্রায় অনেকটা আমার জন্যই। আমার নাটক, আমার গান, আমার বাজনা, এগুলো ভারত অপেরার বড় অ্যাট্রাকশন, এবং আমার গোলমালটাও এর থেকেই। কথাটা বলে ভদ্রলোক থামলেন। তার একটা কারণ অবশ্যই শ্রীনাথ চা এনেছে তাই। ফেলুদা বলল, আপনি কি অন্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন? আগে হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমাকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে ভাঙিয়ে নেবার চেষ্টা তো অনেক দিন থেকেই চলছে। টাকা জিনিসটাকে তো আর অগ্রাহ্য করা চলে না। তবে ভারত অপেরার সঙ্গে আমি আছি আজ 17 বছর ধরে। এরা আমাকে যথেষ্ট যত্নআত্তি করে, আমার গুণের মর্যাদা দেয়। কাজে এ দল ছেড়ে অন্য দলে যাবার কথা আমার ভাবতে ইচ্ছে করে না। আমি তাই এদের সবাইকে ঠেকিয়ে রেখেছি। কিন্তু সেদিন যেটা হলো, এবং যেটার জন্য আমি আপনার কাছে আসতে বাধ্য হলাম, সেটা হলো আমাকে হটিয়ে ভারত অপেরাকে পঙ্গু করার চেষ্টা। হটিয়ে মানে? সোজা কথায় খুন করা। প্রমাণ কি এটার? প্রমাণ একেবারে শারীরিক আক্রমণ। 3 দিন আগের ঘটনা, এখনো কাঁধে ব্যথা আছে। কোথায় হলো আক্রমণটা? বিটন স্ট্রিট থেকে বেরিয়েছি মোহাম্মদ শফি লেন। সেখানে একটা বাড়িতে আমাদের অফিস আর রিহার্সেল ঘর। গলিটা অন্ধকার আর নিরিবিলি। সেই দিন আবার ছিল লোডশেডিং, ডিসি অফ। আমি যাচ্ছি অফিসে, এমন সময় পেছন থেকে এসে মারল রড জাতীয় কিছু একটা দিয়ে। মাথায় মারতে চেয়েছিল বোধ হয়, অল্পের জন্য পারেনি। সৌভাগ্যক্রমে সেদিন আমার দলের 2 জন অভিনেতা আসছিল গলি দিয়েই অফিসে। আমি তখন মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছি। তারা আমাকে তুলে অফিসে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে। আমার হাতে বাক্সে বেহালা ছিল, সেটা পড়ে যায় রাস্তায়। আমার সবচেয়ে ভয় ছিল সেটার বুঝি কোনো ক্ষতি হয়েছে, কিন্তু দেখলাম তা হয়নি। এখন আমি আপনার কাছে এসেছি আমার কি করা উচিত সে বিষয়ে পরামর্শ নিতে। ফেলুদা একটা 4 মিনিট ধরিয়ে বলল, এই অবস্থায় তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আর যে লোক আপনাকে আক্রমণ করেছে সে যে বিরুদ্ধ পার্টির লোক এমনও ভাবার কোনো কারণ দেখছি না। সে সাধারণ চোর ছ্যাচর হতে পারে, হয়তো আপনার মানিব্যাগ হাতানোর তালে ছিল। আপনি বরং পুলিশে খবর দিতে পারেন। এর বেশি আর আমার দিক থেকে কিছু বলা সম্ভব নয় মিস্টার আচার্য। তবে আর যদি কোনো ঘটনা ঘটে তাহলে আপনি আমাকে জানাবেন। কিন্তু এ ব্যাপারে পুলিশ আপনাকে আরও বেশি সাহায্য করতে পারবে বলে আমার বিশ্বাস। এটুকু বলতে পারি যে আপনার পারিবারিক ইতিহাস আমার খুব ইন্টারেস্টিং লাগলো। এরকম পরিবার থেকে কেউ কোনোদিন যাত্রায় যোগ দিয়েছে বলে আমার জানা নেই। আমাকে বলা হতো আচার্য ফ্যামিলির ব্ল্যাক শিপ, অন্তত আমার ভাইরা তাই বলতেন। ইন্দ্রনারায়ণবাবু আর বসলেন না। উনি চলে যাবার পর ফেলুদা 2টো ধোঁয়ার রিং ছেড়ে বলল, ভাবতে অবাক লাগে যে মাত্র 100 বছর আগে এই আচার্য ফ্যামিলির কন্দর্প নারায়ণ বিলেতে গিয়ে চুটিয়ে নবাবি করেছে, আর আজ সেই ফ্যামিলির ছেলে মোহাম্মদ শফি লেনে যাত্রার রিহার্সেল দিতে গিয়ে গুন্ডার হাতে রডের বাড়ি খাচ্ছে। মাত্র 3 জেনারেশনে এই পরিবর্তন কল্পনা করা যায় না। অবশ্যই পরিবর্তনটা হয়েছে শুধু এর ক্ষেত্রেই। অন্য ভাইদের কথা যা শুনলুম তাতে তো মনে হয় তারা দিব্যি আচার্য ফ্যামিলির ট্রেডিশন চালিয়ে যাচ্ছেন। যাই হোক, ফ্যামিলিটাকে ইন্টারেস্টিং লাগছে। বোসপুকুরে একবার গিয়ে পড়তে পারলে মন্দ হতো না। সেই বোসপুকুরে আচার্য বাড়িতে যাওয়ার সুযোগ যে কয়েকদিনের মধ্যে এসে পড়বে তা কে জানতো। সম্রাট অশোক আর 2 দিনে শেষ হয়ে যাবে। সেই দিক দিয়ে ইন্দ্রনারায়ণের চিন্তা করার কিছু নেই। সত্যি বলতে কি, নাটক আরো 4খানা আগেই তৈরি হয়ে আছে। যদিও সে কথা ইন্দ্রনারায়ণ তার যাত্রা দলের মালিককে এখনো বলেননি। সব নাটক সবসময় চলে না। দর্শকের রুচি আশ্চর্য রকম বদলায় বছরে বছরে। হাওয়া বুঝে নাটক লিখতে হয়, না হলে ভালো নাটকও অনেক সময় মার খেয়ে যায়। সেই বিচারে সম্রাট অশোক এখন খুবই যুগোপযোগী নাটক। আসলে দুশ্চিন্তার কারণ অন্য। এখন বেজেছে রাত 10টা। আর কিছুক্ষণ পরেই বিনাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভর আসবেন ইন্দ্রনারায়ণের কাছে। এই নিয়ে 5 বার হবে তার আশা। এছাড়া নবনাট্য কোম্পানি লোকও এসেছে তার কাছে। কিন্তু বিনাপানির মতো চোর তাদের নেই। আসার কারণ একটাই, ভারত অপেরা থেকে ভাঙিয়ে নিতে চায় তারা ইন্দ্রনারায়ণকে। 17 বছর যাত্রার সঙ্গে যুক্ত রয়েছেন ইন্দ্রনারায়ণ। এখন তার বয়স 42।
এই খাওয়া খাওয়ির ব্যাপারটা সম্পর্কে এতদিন তিনি ওয়াকিবহাল ছিলেন না, এখন হয়েছেন। অবিশ্বের জন্য তার খ্যাতিই দায়ী। ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে জন্মেছিলেন ইন্দ্রনারায়ণ, তাই আজ সব দলই তাকে হাত করতে চায়, বিশেষ করে বিনাপানি অপেরা। সেদিনের আক্রমণটা অবশ্যই রেশারেশির সঙ্গে যুক্ত নাও হতে পারে। প্রদোষবাবু ঠিকই বলেছিলেন, এটা খুব সম্ভবত চোর ছ্যাচরের ব্যাপার। মাথায় বাড়ি মারতে চাইলে কি মারতে পারত না? আসলে সে উদ্দেশ্যই ছিল না, ছিল অজ্ঞান করে পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে পালানো। সেদিন সঙ্গে টাকাও ছিল 150 উপর। ভাগ্যিস মলয় আর ইন্দ্রজিৎ এসে পড়েছিল। খুব বাঁচা বেঁচেছেন ইন্দ্রনারায়ণ। সন্তোষ বেহারা এসে স্লিপ দিল, অশ্বিনী ভর। যাও ডেকে আনো। বললেন ইন্দ্রনারায়ণ আচার্য। অশ্বিনী ভর এসে চেয়ার টেনে নিয়ে পাশেই বসে বললেন, বলুন। আপনি বলুন। আগে আমি আর নতুন কি বলবো? আমি তো এই নিয়ে 5 বার এলুম। এবার তো একটা এসপার ওসপার না করলেই নয়। সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি যে মন স্থির করে উঠতে পারছি না। এতদিনের একটা সম্পর্ক চুকিয়ে দেওয়া তো মুখের কথা নয়। সবই বুঝলুম, কিন্তু আর্টিস্টরা তো ঘর বদল করছে। নিউ অপেরায় 10 বছর থাকার পরে ভারতে চলে গেলেন সঞ্জয় কুমার। এ তো হামেশাই হচ্ছে। আর টাকার অঙ্কটা অগ্রাহ্য করছেন কি করে? আপনি কত পাচ্ছেন ভারত অপেরায় সে তো আমরা জানি, 15,000। আমরা সেখানে বলছি 20। 1 বছরে আপনার ইনকাম হবে 2.5 লাখ। আর খাতির যত্ন আপনাকে আমরা ওদের চেয়ে কিছু কম করব না। গুণীর কদর আমরাও করি। বিজ্ঞাপনে আপনার নাম লেখা থাকবে মোটা হরফে। আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব, নেহাত যদি সাধ্যের বাইরে না হয়। শুনুন অশ্বিনীবাবু, আমার আর 2-3 দিন লাগবে এই নাটকটা শেষ করতে। আমি এখন আর কিছু ভাবতে পারছি না। আপনি সামনের সপ্তাহে আরেকটিবার আসুন। ভরসা দিচ্ছেন কিছুটা? একেবারে নিরাশ করার ইচ্ছে থাকলে আর আপনাকে আসতে বলবো কেন? তবে আমার দিকটাও আপনার চিন্তা করে দেখতে হবে। টাকাটাই যে সবসময় সব থেকে বড় জিনিস তা তো নয়। ভারত অপেরা যদি জানে যে আপনারা আমাকে 20 অফার করছেন, তাহলে আমার বিশ্বাস তারাও আমাকে ওই টাকাই দিতে চাইবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এত বছরের সম্পর্ক কি চট করে ভোলা যায়? ঠিক আছে, তাহলে তো এখন আর কথা বলে লাভ নেই। 3 পরে এলে আশা করি ফল হবে। এভাবে ঝুলিয়ে রাখাটাও কোনো কাজের কথা নয়। আসি ইন্দ্রবাবু, নমস্কার। নমস্কার। ইন্দ্রনারায়ণ বাবু ঘর থেকে বেরিয়ে সামনের দরজা দিকে কিছু দূর এগিয়ে দিলেন অশ্বিনী বাবুকে। তারপর নিজের কাজের ঘরে ফিরে এসে আবার চেয়ারে বসলেন। শেষ দৃশ্যটা ভালোই হচ্ছে। এভাবে একেবারে শেষ পর্যন্ত গেলে এই নাটককে কেউ রুখতে পারবে না। এটা হবে ইন্দ্রনারায়ণ আচার্যের জীবনের শ্রেষ্ঠ কাজ। ইন্দ্রনারায়ণ এক মনে কাজ করে চলেছেন। মাঝে মাঝে দু একটা শ্যামা পোকা আসছে। সামনে পুজো, এই পোকাই তার কাছে সবচেয়ে বেশি ব্যাঘাতের সৃষ্টি করে। আর লোডশেডিং। তবে আজ কদিন থেকে লোডশেডিং হচ্ছে না। আশা করি সামনে 2 দিনও হবে না। ইন্দ্রনারায়ণ তার পুরো মনোযোগটা লেখায় দিলেন। তার জীবনের শ্রেষ্ঠ নাটক সম্রাট অশোক। কিন্তু কাজ বেশি দূর এগোতে পারল না। ইন্দ্রনারায়ণ টেরও পেলেন না যে একটি লোক ঘরে ঢুকে অতি সন্তর্পণে তার পেছনে এসে দাঁড়িয়েছে। তারপর হামানদিস্তার একটি মোক্ষম বাড়ি, আর ইন্দ্রনারায়ণের চোখের সামনে সবকিছু চিরতরে অন্ধকার হয়ে গেল। খবরের কাগজ খুলে চমকে উঠলাম। ইন্দ্রনারায়ণ আচার্য তার বাড়িতে খুন হয়েছেন। গত পরশু রাত্রে হয়েছে ঘটনাটা। খবরে যাত্রা ইন্দ্রনারায়ণের ভূমিকা সম্বন্ধেও কয়েকটি লাইন লিখেছে। আশ্চর্য, 10 দিনও হয়নি ভদ্রলোক আমাদের বাড়িতে এসেছিলেন ফেলুদার সঙ্গে দেখা করতে। ফেলুদা অবশ্যই আমার আগেই খবরটা পড়েছে। আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, না, লোকটা এলো আমার কাছে, অথচ কিছুই করতে পারলাম না ওর জন্য। অবশ্যই করার কোনো উপায়ও ছিল না। আমার একটা ব্যাপারে খটকা লাগছিল। আমি বললাম, প্রথমবার ভদ্রলোককে গলিতে অ্যাটাক করেছিল, আর এবার একেবারে বাড়ির ভিতরে এসে খুন করলো। খুব ডেয়ারিং খুনে বলতে হবে। ফেলুদা বলল, সেটা ওর বাড়ির প্ল্যান
ভদ্রলোক কোন ঘরে থাকতেন ইত্যাদি না দেখে বলা যাবে না। আর খুন করার তেমন তাগিদ থাকলে বাড়িতে এসে করবে কেন? কিন্তু এবার তো আর তোমাকে তদন্তের জন্য ডাকলো না। এবার পুলিশকেই ডেকেছে বোঝা যাচ্ছে। তবে ও পাড়ার থানার দারোগা মণিলাল পোদ্দারকে তো বেশ ভালো করেই চিনি। তিনি যদি কোনো খবর দেন তাহলে যাওয়া হতে পারে। মণিলাল পোদ্দারকে আমি একবার দেখেছি। মোটা সোটা গুফু ভদ্রলোক। ফেলুদাকে যেমন ঠাট্টাও করেন তেমনি শ্রদ্ধাও করেন। তবে শেষ পর্যন্ত খবরটা এলো দারোগার কাছ থেকে নয়, স্বয়ং আচার্য বাড়ির কর্তা ৭৯ বছরের বুড়ো কীর্তিনারায়ণ ফেলুদাকে ডেকে পাঠালেন। খুনটা হবার ৩ দিন পরে সকাল ৯টা নাগাদ এক ভদ্রলোক এলেন আমাদের বাড়িতে। বয়স ৪০-এর কাছাকাছি, বেশ শার্প চেহারা, চোখে সোনার চশমা। অক্টোবর মাস হলেও বেশ গরম। ভদ্রলোক সোফায় বসে রুমাল বার করে ঘাম মুছে বললেন, কিছু মনে করবেন না মিস্টার মিত্তির, বহুবার চেষ্টা করেও আপনার লাইনটা পেলাম না। আমি আসছি বোসপুকুরের আচার্য বাড়ি থেকে। আমায় পাঠিয়েছেন বাড়ির বড় কর্তা কীর্তিনারায়ণবাবু। আমাদের বাড়িতে একটা খুন হয়েছে জানেন বোধ হয়, সেই ব্যাপারে যদি আপনার সাহায্য পাওয়া যায় আর কি। আপনার পরিচয়টা? এই দেখুন, আসল কথাটাই তো বলা হয়নি। আমার নাম প্রদ্যুম্ন মল্লিক। আমিও বাড়িতে থেকে বংশের আদি পুরুষ কন্দর্প নারায়ণের একটা জীবনী লিখছি। লেখাই আমার পেশা। একটা খবরের কাগজে চাকরি করতাম, এখন ছেড়ে দিয়েছি। আপাতত জীবনীর জন্য তথ্য সংগ্রহের সঙ্গে সঙ্গে কীর্তিনারায়ণের সেক্রেটারির কাজটাও করছি। উনি ব্যারিস্টার ছিলেন, রিটায়ার করেছেন বছর 4 হলো। ওর শরীরটাও বিশেষ ভালো নেই। আমাকে ডাকতে এসেছেন? পুলিশে খবর দেওয়া হয়নি? পুলিশ যা করার করছে, কিন্তু কীর্তিনারায়ণের পছন্দ অপছন্দ একটু গতানুগতিকতার বাইরে। পুলিশকে ডেকেছে ওর ছেলেরা। উনি নিজে আপনার কথা বললেন পুলিশের চেয়ে একজন ভালো প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলে বেশি কাজ হবে। উনি আবার গোয়েন্দা কাহিনীর বিশেষ ভক্ত। আপনার যা পারিশ্রমিক তাও উনি দিতে রাজি আছেন। ইতিমধ্যে খুন সম্বন্ধে আর কোনো তথ্য পাওয়া গেছে? বিশেষ কিছুই না। খুনটা মাথার পেছন দিকে বাড়ি মেরে করা হয়। ইন্দ্রনারায়ণ তখন টেবিলে বসে কাজ করছিলেন। পুলিশের ডাক্তার পরীক্ষা করে বলেন যে খুনটা হয় রাত 12টা থেকে 12:30টার মধ্যে। ইন্দ্রনারায়ণের ঘর ছিল বাড়ির একতলায়, একটা শোবার ঘর আর তার পাশে একটা কাজের ঘর। উনি অনেক রাত পর্যন্ত কাজ করতেন। উনি যে যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন সে খবর বোধহয় জানেন। ফেলুদা এবার মিস্টার মল্লিককে বলে দিল যে ইন্দ্রনারায়ণ আচার্য তার কাছে এসেছিলেন, তাই আচার্য পরিবার সম্বন্ধে অনেক তথ্যই সে জানে। রাতে বিনাপানি অপেরার ম্যানেজার আসেন দেখা করতে। পুলিশ অবশ্যই তাকে জেরা করেছে, কারণ বাড়ির চাকর সন্তোষ বেয়ারা তার জবানিতে বলে যে ইন্দ্রনারায়ণ আর ওই ভদ্রলোকের মধ্যে বচসা হচ্ছিল, সেটা সে শুনতে পায়। কিন্তু বিনাপানি অপেরার ভদ্রলোক নাম বোধ হয় অশ্বিনীবাবু 11টার মধ্যেই চলে যান। তারপর আবার আসেন কি না জানা যায়নি, কারণ বাড়ির পেছন দিকে একটা দরজা আছে, সেটা চাকররা বন্ধ করে অনেক রাত। রাতের কাজের পর চাকরগুলো পাড়ায় আড্ডা দিতে বেরোয়, ফেরে 1টার কাছাকাছি। কাজেই 12টা নাগাদ যদি অশ্বিনীবাবু আবার ফিরে এসে থাকেন তাহলে সে খবর কেউ নাও জানতে পারে। যাই হোক, সে তো আপনি তদন্তে গিয়েই বুঝতে পারবেন। অবশ্যই যদি আপনি তদন্তের ভার নিতে রাজি হয়ে থাকেন তাহলে। আর যদি তাই হয় তাহলে আজ সকালেই 11টা নাগাদ আপনি আসতে পারেন। তখন কীর্তিনারায়ণবাবু ফ্রি থাকেন। ফেলুদা রাজি হবে জানতাম, কারণ আচার্য পরিবার সম্বন্ধে ওর একটা কৌতূহল আগে থেকেই ছিল। তাছাড়া ইন্দ্রনারায়ণ বাবুর সঙ্গে কথা বলেও ওর বেশ ভালো লেগেছিল। ঠিক হলো আমরা 11টার সময় বোসপুকুরে গিয়ে হাজির হব। প্রদ্যুম্নবাবু আরেকবার ঘাম মুছে বিদায় নিলেন। ওই কাগজটা কি বেরিয়ে পড়লো দেখতো। ফেলুদা বলল ভদ্রলোক চলে যাবার পর একটা ভাঁজ করা সাদা কাগজ সোফার কোণে পড়ে আছে। আমি সেটা তুলে নিয়ে ফেলুদাকে দিলাম। ভাঁজ খুলতে দেখা গেল ডট পেনে 2 লাইন ইংরেজি লেখা, হ্যাপি বার্থডে হুকুমচাঁদ। ফেলুদা ভ্রু কুঁচকে লেখাটার দিকে কিছুক্ষণ চেয়ে দেখে বলল, হুকুমচাঁদ নামটা চেনা চেনা মনে হচ্ছে। কথাটা বোধ হয় জন্মদিনের কেকের উপর লেখা হবে। হুকুমচাঁদ সম্ভবত কীর্তিনারায়ণের বন্ধু, কিংবা হয়তো টেলিগ্রাম পাঠানো হবে। মল্লিকের উপর ভার ছিল কাজটা করবার। ফেলুদা কাগজটাকে আবার ভাঁজ করে নিজের শার্টের বুক পকেটে রেখে দিল।
এবার কর্তব্য হচ্ছে তৃতীয় মাস্কেটিয়ারকে ফোন করা। তার যান ছাড়া তো আমাদের গতি নেই, এবং তাকে বাদ দিলে তিনি সন্তুষ্ট হবেন বলে মনে হয় না। লালমোহন বাবুকে ফোন করার 1 ঘন্টার মধ্যেই ভদ্রলোক স্নান করে ফিটফাট হয়ে নিজের সবুজ অ্যাম্বাসেডর নিয়ে চলে এলেন। সবকিছু শুনে টুনে বললেন, এবার পুজোটা তার মানে রহস্যের জট ছাড়তেই কেটে যাবে। তা এক হিসেবে ভালো, উপন্যাস লেখা হয়ে গেলে পর হাতটা বেশ খালি খালি লাগে, এতে সময় দিব্যি কেটে যাবে। ভালো কথা, আমার পড়শি রোহিণীবাবু সেদিন বলছিলেন ওর নাকি বোসপুকুরে আচার্যদের সঙ্গে চেনাশোনা আছে। বললেন এমন পরিবার দেখবেন না মশাই, বাপ ছেলে মিল নেই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, তাও একান্নবর্তী হয়ে বসে আছে। সে বাড়িতে যে খুন হবে সেটা আশ্চর্যের কিছুই নয়। আমরা রওনা দিয়ে দিলাম। লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবু যে গাড়িটার যত্ন নেন সেটা গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যায়। ভদ্রলোক ফেলুদার ভীষণ ভক্ত। 11:05 বোসপুকুর রোডে আচার্যদের বাড়ির পোর্টিকোর নিচে দরজার সামনে গিয়ে দাঁড়ালো আমাদের অ্যাম্বাসেডর। কলিং বেল টিপতে চাকর এসে দরজা খুলে দিতেই দেখি পেছনে দাঁড়িয়ে আছেন প্রদ্যুম্ন মল্লিক। বললেন, গাড়ির আওয়াজ শুনেই তিনি বুঝেছেন আমরা এসেছি। তিনি একতলাতেই থাকেন, দোতলায় বড় কর্তার ঘর। তিনি পথ দেখিয়ে আমাদের নিয়ে গেলেন। পেল্লায় বাড়ি, নিশ্চয়ই সে কন্দর্প নারায়ণের তৈরি, কিংবা তারও আগে হতে পারে, কারণ দেখেই মনে হয় বয়স হবে অন্তত 150 বছর। চৌড়া কাঠের সিঁড়িতে শব্দ তুলে আমরা দোতলায় গিয়ে পৌঁছলাম। সিঁড়ির পাশের দেয়ালে আচার্যদের পূর্বপুরুষদের বিশাল বিশাল অয়েল পেন্টিং। সিঁড়ি দিয়ে উঠেই সামনে একটা প্রকাণ্ড শ্বেত পাথরের মূর্তি, এদিকে ওদিকে ছড়ানো নানান সাইজের ফুলদানি, তার বেশিরভাগই চীনে বলে মনে হলো। একটা বিশাল দাঁড়ানো ঘড়িও রয়েছে সিঁড়ির সামনের বারান্দায়। বারান্দার এক পাশে দাঁড়ালে নিচে নাট মন্দির দেখা যায়, অন্য পাশে সার বাঁধা ঘর। এরই একটা ঘরে আমাদের নিয়ে গিয়ে ঢোকালেন প্রদ্যুম্ন মল্লিক। দেখলাম এটা একটা মাঝারি সাইজের বৈঠকখানা, চারিদিকে সোফা বিছানো, মাটিতে কার্পেট, মাথার উপর দুদিকে দুটো ঝাড় লণ্ঠন। আমি আর লালমোহনবাবু একটা সোফায় বসলাম। ফেলুদা কিছুক্ষণ পায়চারি করে জিনিসপত্র দেখে আরেকটি ছোট সোফায় বসল। মল্লিক মশাই গেছেন কীর্তিনারায়ণকে ডাকতে। 2 মিনিটের মধ্যে এসে পড়লেন বাড়ির কর্তা কীর্তিনারায়ণ আচার্য। ধপধপে ফর্সা রং, দাড়ি গোফ কামানো, চুল অধিকাংশই পাকা, তবে 79তেও যে কিছু কাঁচা অবশিষ্ট রয়েছে সেটাই আশ্চর্য। ছোটখাটো মানুষ, কিন্তু এমন একটা পার্সোনালিটি আছে যে তার দিকে চোখ যাবে এবং গিয়ে থেমে থাকবে। দেখে মনে হয় ব্যারিস্টার হিসেবে উনি নিশ্চয়ই খুব পাকা ছিলেন। ভদ্রলোকের পরনে সিল্কের পায়জামা পাঞ্জাবি আর বেগুনি রঙের ড্রেসিং গাউন। চোখে যে চশমাটা রয়েছে সেটা হলো যাকে বলা হয় হাফ গ্লাস, অর্থাৎ নিচের দিকে পড়ার জন্য অর্ধেক লেন্স আর উপরের দিকটা ফাঁকা। কই কিনি গোয়েন্দা মশাই? ফেলুদা নিজের এবং সেই সঙ্গে আমাদের দুজনের পরিচয় দিয়ে দিল। লালমোহনবাবুর পরিচয় পেয়ে কীর্তিনারায়ণ চোখ কপালে তুললেন। কই আপনার লেখা কোনো রহস্য গল্প তো কোনোদিন পড়িনি। লালমোহনবাবু ভীষণ বিনয় করে বললেন, আগে সেসব আপনার পড়ার মতো কিছুই না। তবু রহস্য গল্প যখন লেখেন তখন আপনার মধ্যেও একটি গোয়েন্দা নিশ্চয়ই বর্তমান। দেখুন, আপনারা দুজনে মিলে এই রহস্যের কোনো কিনারা করতে পারেন কিনা। ইন্দ্র ছিল আমার ছোট ছেলে। যা হয় কনিষ্ঠ সন্তান অনেক সময় একটু নেগলেক্টেড হয়, ওর ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু তার জন্য কোনোদিন অভিযোগ করেনি বা কুপথে যায়নি। গান বাজনা ভালোবাসত। পড়াশোনা যখন হলো না তখন ভাবলুম ওদিকেই যাক। ছোট বয়স থেকে গান লিখত, নাটক লিখত, বেহালা বাজাত। বাড়িতে বেহালা ছিল ঠাকুর দাদার আনা বিলেত থেকে, আহামাটির ভেপু। আমাটির ভেপু? ফেলুদা অবাক হয়ে প্রশ্ন করল। ওই রকম রসিকতা ছিল ঠাকুরদার। বেহালাকে বলতেন আহামাটির ভেপু। প্রথম ল্যাগন্ডা গাড়ি যখন কিনলেন তখন সেটাকে বলতেন পুষ্পকরথ। গ্রামোফোন রেকর্ডসকে বলতেন সুদর্শন চক্র। এই আর কি।
ঠাকুর দাদার কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আসল কথা হচ্ছে কি, ইন্দ্রর এইভাবে চলে যাওয়া আমি প্রচণ্ড আঘাত নিয়ে দেখছি। যাত্রায় যোগ দেওয়াটা আচার্য বাড়ির ছেলের পক্ষে কিছু গৌরবের নয় ঠিকই, কিন্তু শেষের দিকে সে যে মাইনে পেত এটাও তো দেখতে হবে। তা প্রায় 15,000 টাকা। তার মধ্যে গুণ না থাকলে এটা কি হয়? আমি নিজে যাত্রা থিয়েটারের খুব ভক্ত ছিলাম। এক সময় নেশা ছিল বলতে পারো। সেখানে আমার নিজের ছেলে সে লাইনে গেলে নাক সিট করলে চলবে কিভাবে? না, ইন্দ্রকে আমি সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম, আর সে সেটা সদ্ব্যবহার করেছে পুরোপুরি। যাত্রার কাজ করে তার মধ্যে কোনো বদ খেয়াল দেখা যায়নি। কাজ পাগলা মানুষ ছিল, বেহালায় হাত ছিল চমৎকার, গান লিখিত রীতিমতো ভালো। আমার মতে আচার্য বংশের সে কোনো রকম অসম্মান করেনি, বরং একদিক দিয়ে দেখলে সে মুখ উজ্জ্বলই করেছে। আপনি কি জানেন যে দিন 15 আগে মোহাম্মদ শফি লেনে তাকে একজন এসে পেছন থেকে আঘাত করে, এবং সে আঘাত কাঁধে না পড়ে মাথায় পড়লে তিনি হয়তো তখনই মারা যেতেন? তা জানি বই কি, আমি তো তাকে তোমার পরামর্শ নিতে বলি। এবার যে ঘটনাটা ঘটল, আপনার মতে কি তার জন্য এই যাত্রা দলগুলোর মধ্যে রেষারেষি দায়ী? সে তো আমি বলতে পারবো না, সে বার করার দায়িত্ব তোমার। তবে এটা বলতে পারি যে ইন্দ্রর শত্রু যদি থেকে থাকে সে যাত্রার দলেরই হয়তো থাকবে। এমনিতে সে বিশেষ কারোর সঙ্গে মিশত না, আর সম্পূর্ণ নির্বিবাদী লোক ছিল। বললাম না, সে যে জিনিসটা জানতো সেটা হলো কাজ। কাজের বাইরে তারা আর কোনো ইন্টারেস্ট ছিল না। পুলিশ তো বোধ হয় বাড়ির সকলকে জেরা করছে। তা তো করবেই, সেটা তো তাদের রুটিনের মধ্যেই পড়ে। কিন্তু তারা করছে বলে তুমি করতে পারবে না এমন কোনো কথা নেই। এখন অবশ্যই তুমি আমার অন্য ছেলেদের পাবে না, সন্ধ্যায় এলে পাবে। প্রদ্যুম্ন এখন আছে, তাকে কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো, যা করবে আর আছে। আমার এক বৌমা আছেন, হরিনারায়ণের স্ত্রী। বড় ছেলে দেবনারায়ণ বিপত্নিক। হরিনারায়ণের মেয়ে লীনা আছে, সে খুব চালাক চতুর। ইন্দ্রর খুব ন্যাওটা ছিল। ভালো কথা, তোমার ফি কত? আমি আগাম 1000 টাকা নিই, তারপর তদন্ত ঠিকমতো শেষ হলে পর আরও 1000 নিই। রহস্যের সমাধান না হলে আগামটা কি ফেরত দেওয়া হয়? আগে না, তা হয় না। ভেরি গুড, আমি তোমাকে 1000 টাকার চেক লিখে দিচ্ছি। দোহাই বাপু, আমি কোন দিন ফস করে চলে যাব। একে ডায়াবেটিস, তার উপর একটা স্ট্রোক হয়ে গেছে। যাবার আগে ইন্দ্রের খুনির শাস্তি হয় এইটা আমি দেখে যেতে চাই। শুধু একটা প্রশ্ন করার বাকি আছে। বলো। হুকুমচাঁদ বলে কি আপনার বন্ধুস্থানীয় কেউ আছে? হুকুম সিং বলে তো একজনকে চিনতাম, তাহা সে অনেকদিন আগে। থ্যাংক ইউ। ফেলুদা প্রদ্যুম্নবাবুর সঙ্গে আগে কথা বলা স্থির করল। কীর্তিনারায়ণবাবু উঠে চলে যেতেই প্রদ্যুম্নবাবু এসে ঘরে ঢুকলেন। ভদ্রলোক প্রথম কথাই বললেন, দারোগা সাহেব একবার আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। কে, মিস্টার পোদ্দার? হ্যাঁ, উনি নিচেই আছেন। আমরা তিনজনে নিচে রওনা দিলাম। লালমোহনবাবু এতক্ষণ চুপচাপ ছিলেন, তবে বুঝতে পারছিলাম যে উনি সব কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। বিভিন্ন লোকে কিভাবে কথা বলে সেদিকে নাকি লেখকদের দৃষ্টি রাখতে হয়, তা না হলে গল্পে ভালো ডায়লগ লেখা যায় না। তাছাড়া কিছুদিন আগেই লালমোহনবাবু একদিন আমাদের বাড়িতে আড্ডা মারতে মারতে বলেছিলেন, শোনো ভাই তপেশ, তোমার দাদাকে কিন্তু আমরা তদন্তের ব্যাপারে যতটা সাহায্য করতে পারি ততটা করি না। এবার থেকে আমরাও চোখ কান খোলা রাখবো। শুধু দর্শকের ভূমিকা নেওয়াটা কোনো কাজের কথা নয়, বিশেষ করে আমি নিজেই যখন গোয়েন্দা কাহিনী লিখি। মণিলাল পোদ্দার ফেলুদাকে রেখে একগাল হেসে বললেন, গন্ধে গন্ধে ঠিক এসে হাজির হয়েছেন দেখছি। ফেলুদা বলল,
আমি তো ভাবলাম এসে দেখবো আপনি বুঝি কেস খতম করে ফেলেছেন। ব্যাপারটা তো মাঝে মাঝে বোঝাই যাচ্ছে। যাত্রা পার্টিতে আমাদের রেচারেছি ভিকটিম ভারত অপেরার স্তম্ভ বিশেষ, ওর জোরে প্রায় নাটক চলত। অন্য দলটাকে ভাঙিয়ে নিতে চেষ্টা করছিল, পারেনি, তাই তাকে খুন করে ভারত অপেরাকে কড়া করে দিয়েছে। অবশ্যই চুরিরও একটা মোটিভ ছিল, কারণ ঘরে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করা হয়েছিল। হয়তো ওর লেখা কোনো নতুন নাটক খুঁজছিল। আপনি ভারত অপেরার মালিকের সঙ্গে কথা বলেছেন? শুধু ভারত অপেরা কেন, যেদিন খুনটা হয় সেদিন রাইভাল কোম্পানি বিনা পানি অপেরার ম্যানেজার এসেছিলেন ভিকটিমের সঙ্গে দেখা করতে। ভদ্রলোকের নাম অশ্বিনী বস। অনেক প্রলোভন দেখান, 20,000 টাকা মাইন অফার করেন, কিন্তু ইন্দ্রনারায়ণ কোনো কমিট করেন। ভারত অপেরার প্রতি ন্যাচারালি ওর একটা লয়্যালটি ছিল। অশ্বিনী বর চলে যান 11:30টার দিকে। খুনটা হয় 12টা থেকে 12:30টার মধ্যে। বাড়ির পেছনের দরজা খোলা ছিল। চাকর বলে ইন্দ্রনারায়ণ তখনও কাজ করছিল আর মাঝে মাঝে বেহালা বাজাচ্ছিল, হয়তো গান লিখছিলেন। সেই সময়টা মার্ডার হয়। পেছন দিক থেকে এসে কোনো ভোতা ভারী অস্ত্র দিয়ে মাথায় মারে, তৎক্ষণাৎ মৃত্যু। টেবিলে ঝুঁকে কাজ করছিলেন, এমনিতেই মারার সুবিধে। অস্ত্রটা কি পাওয়া গেছে? না, যে দিকটা ইন্দ্রনারায়ণ থাকতেন সেদিকটা নিরিবিলি, একতলার ঘর। চাকর বাকর খেয়ে দিয়ে আড্ডা মারতে বেরিয়েছিল। খাস বিহারা সন্তোষের আবার মদের নেশা, সে খাবার পরে মাল খেতে যায়। 12:30 একটা এসে পেছনের দরজা বন্ধ করে। সদর দরজা অবশ্যই সবসময় বন্ধ থাকে, আর বাইরে দারোয়ান আছে। 12টার পর যদি কেউ পেছনের দরজা দিয়ে ঢোকে তাহলে কেউ টের পাবে না, কারণ বাড়ির পেছনের গলি যদু নস্কর লেন। আমি যদি একবার ইন্দ্রনারায়ণের শোবার ঘর আর কাজের ঘরটা দেখি, তাহলে আপনার আপত্তি নেই তো? মোটেই না, ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে আমি যেমন আপনাকে ইনফরমেশন দিলাম, সেটা আপনার তরফ থেকেও পেলে দুপক্ষেরই সুবিধা, বুঝতেই তো পারছেন। মণিলাল বাবুর সঙ্গে কথা সেরে আমরা প্রদ্যুম্ন বাবুর সঙ্গে গেলাম ইন্দ্রনারায়ণ আচার্যের ঘরে। ঘরটা একতলার উত্তর পশ্চিম কোণে। বাড়ির উত্তর দিকটা হচ্ছে সামনের দিক, মাঝখানে নাট মন্দির, আর তাকে ঘিরে 3 দিকে বারান্দা আর সারি সারি ঘর। বাড়ির পেছনের দরজাটা দক্ষিণ পশ্চিম দিকে, পশ্চিমের বারান্দার একদম শেষ মাথায়। তার মানে কেউ দরজা দিয়ে ঢুকে বারান্দা পেরোলেই ইন্দ্রনারায়ণ বাবুর শোবার ঘর পাবে সামনে। তারপর উত্তরের বারান্দা ধরে 10 পা গেলে ডানে পাবে ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরের দরজা। অর্থাৎ বাইরে থেকে একজন লোক এসে খুন করাটা খুবই সহজ ব্যাপার। শোবার ঘরে খাট, একটা আলমারি, 2টো তাক আর কিছু ট্রাঙ্ক সুটকেস ছাড়া বেশি জিনিস নেই। আমরা কাজের ঘরে গিয়ে হাজির হলাম। এখানে বড় বড় 2টো তাক বোঝায় কাগজপত্র, খাতা ইত্যাদি। বুঝলাম এগুলোতে নাটক আর গানের খসড়া রয়েছে। 17 বছরের যত কাগজ সবই মনে হলো এই 2টো তাকে রয়েছে। বারান্দার দিকে যে দরজাটা রয়েছে সেটা ঠিক ডান পাশে একটা টেবিল আর একটা চেয়ার। বোঝাই গেল এখানেই খুনটা হয়েছিল। টেবিলের ওপর ফাউন্টেন পেন, ডট পেন, পেন্সিল, পেপারওয়েট, কালি, টেবিল ল্যাম্প ইত্যাদি রয়েছে। আর যেটা রয়েছে সেটা হলো একটা বেহালার কেস। ফেলুদা বলল, একবার আমাটির ভেপুর চেহারাটা দেখা যাক। বাক্স খুলে বেহালাটা দেখে বুঝলাম ইন্দ্রনারায়ণবাবু সেটা খুব যত্ন নিতেন। 100 বছরের পুরনো বেহালা এখনো প্রায় নতুনের মতো রয়েছে। ফেলুদা কেসটা বন্ধ করে দিল। এছাড়া ঘরে রয়েছে একপাশে একটা সোফা, একটা চেয়ার আর শ্বেত পাথরের একটা ছোট তেপায়া টেবিল। দেয়ালে ছবির মধ্যে রয়েছে 2টো বাঁধানো মানপত্র, ইন্দ্রনারায়ণের পাওয়া একটা বিলিতি ল্যান্ডস্কেপ আর একটা রামকৃষ্ণ পরমহংসের ছবি। ঘর দেখা হলে সোফা আর চেয়ারে ভাগাভাগি করে বসলাম আমরা 4 জন। প্রদ্যুম্নবাবু ইতিমধ্যে ঘোলে শরবতের জন্য বলেছিলেন, সেটা এনে চাকো শ্বেত পাথরের টেবিলের উপর রাখল। শরবত খেতে খেতেই কথা হলো। আপনার ঘরটা কোথায়? তেরচাভাবে এই ঘরের বিপরীত দিকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে একেবারে কোণার ঘরটা হলো লাইব্রেরি, আর আমারটা হলো তার পাশেই। আপনি রাতে ঘুমন কখন? তা বেশ রাত হয়, 1-8 দিন তো 1টা-1:30টাও বেঁচে যায়। আমার কাজটা, অর্থাৎ কন্দর্পনারায়ণ সম্বন্ধে তথ্য সংগ্রহের ব্যাপারটা আমি সাধারণত রাত্রেই করি। প্রথম দিকে আমার কাজ ছিল কীর্তিনারায়ণকে ইন্টারভিউ করা। তিনি 22 বছর বয়স পর্যন্ত তার ঠাকুরদাদাকে দেখেছেন। তার কাছ থেকে সব তথ্য নেওয়া হলে পরে আমি চিঠিপত্র, দলিল, ডায়েরি ইত্যাদি স্টাডি করা শুরু করি।
তাহলে সেদিন যখন খুনটা হয় তখন আপনি জেগেছিলেন? তা তো বটে, তবে নাট মন্দিরটা এত বড় যে আমার কাজের ঘর থেকে এ ঘরটা দেখাও যায় না, এখানকার কোনো শব্দও শোনা যায় না। বিনাপানি অপেরা থেকে লোক এসেছিল ইন্দ্রনারায়ণ বাবুর কাছে, সে খবর জানা গেল কিভাবে? সেটা বলেছে সন্তোষ বেয়ারা। অশ্বিনী ভর যে স্ক্রিপ্টটা পাঠিয়েছিলেন সেটাও টেবিলের উপর পাওয়া যায়। ভদ্রলোক কখন যান সেই খবরও বেয়ারাই দেয়। আপনি বেহালা শুনতে পাননি? তা হয়তো এক আধবার শুনেছি, কিন্তু সেটা প্রায় রোজই শুনতাম বলে বিশেষ করে সেদিন শুনেছিলাম কিনা বলতে পারবো না। কন্দর্প নারায়ণ কি নিয়মিত ডায়েরি লিখতেন? পরের দিকে লেখেননি, কিন্তু 25 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত লিখেছিলেন। তার মানে বিলেত ভ্রমণের ডায়েরিও আছে? আছে বই কি, আর সে এক আশ্চর্য জিনিস। কত লর্ড আর ডিউক আর ব্যারনের সঙ্গে যে তিনি খানাপিনা করেছেন তা পড়লে আশ্চর্য হয়ে যেতে হয়। লন্ডন থেকে কন্দর্প নারায়ণ ফ্রান্সে যান, সেখানে প্যারিসে কিছুদিন কাটিয়ে তিনি চলে যান ভূমধ্যসাগরের উপকূলে দক্ষিণ ফ্রান্সের রিভিয়েরাতে। আপনি তো জানেন ওই অঞ্চলের কয়েকটি শহরের ক্যাসিনো হলো জুয়ারিদের তীর্থস্থান। কন্দর্প নারায়ণ মন্টিকার্লের ক্যাসিনোতে রুলেট থেকে লাখ লাখ টাকা জেতেন। খুব কম বাঙালি সে যুগে বিলেত গিয়ে এরকম কীর্তি রেখে এসেছেন। আচার্যদের জমিদারি কোথায় ছিল? পূর্ববঙ্গে কান্তিপুরে বিরাট জমিদারি। ফেলুদা একটা চারমিনার ধরালো, দুটো টান দিয়ে তারপর বলল, মৃতদেহটা আবিষ্কার করে কে? সেও সন্তোষ বেয়ারা। সে নিজে ফেরে প্রায় 1:45। তারপর ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরে বাতি জ্বলছে দেখে একবার উকি দিতে এসে দেখে এই ব্যাপার, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেয়। তারপর আমি দোতলায় গিয়ে অন্যদের জানি। পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্তটা কার? দেবনারায়ণবাবুর। বড় কর্তা না করেছিলেন, কিন্তু দেবনারায়ণবাবু বাপের কথায় কান দেননি। আপনার সঙ্গে ইন্দ্রনারায়ণবাবুর সম্পর্ক কীরকম ছিল? দিব্যি ভালো। আমি ভদ্রলোককেও কিছু প্রশ্ন করেছিলাম, বিশেষ করে তার বেহালা সম্পর্কে। উনি বলেন যন্ত্রটা খুব ভালো এবং আওয়াজ অতি মিষ্টি। প্রায় 70 বছর ওটা না বাজানো অবস্থায় পড়েছিল, কিন্তু ইন্দ্রনারায়ণ ওটা বার করে বাজাতে আরম্ভ করার সঙ্গে সঙ্গেই ওটার আওয়াজ খুলে যায়। ভদ্রলোক সম্পর্কে আপনার ধারণা কি? একেবারে কাজ পাগলা মানুষ ছিলেন। কাজে ডুবে থাকতেন যতক্ষণ বাড়িতে থাকতেন। লাইব্রেরি থেকে বই নিতে আসতেন মাঝে মাঝে, বিশেষ করে ঐতিহাসিক নাটক লেখার সময় বই দেখার দরকার হতোই। কন্দর্প নারায়ণের ছেলে কীর্তিনারায়ণের বাবা দর্শন নারায়ণ ইতিহাসে এমএ ছিলেন, তাই লাইব্রেরিতে ইতিহাসের বই খুব ভালোভাবেই আছে। এবার অন্য দুই ভাই সম্বন্ধে একটু জানতে চাই। বেশ তো। সবচেয়ে বড় তো দেবনারায়ণ, তারপর হরিনারায়ণ, তারপর ইন্দ্রনারায়ণ। হ্যাঁ। ইন্দ্রনারায়ণ তো বিয়ে করেননি, আর দেবনারায়ণ শুনলাম বিপত্নী। আগে হ্যাঁ, বছর 7 আগে ওর স্ত্রীর মৃত্যু হয়। ওর ছেলে পেলে নেই? একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। স্বামী পুনায় কাজ করে। ছেলে একটি আছে, সে আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়ে। আপনার মতে দেবনারায়ণ লোক কেমন? অত্যন্ত চাপা এবং গম্ভীর প্রকৃতির মানুষ। উনি কি চাকরি করেন? উনি স্টকওয়েল টি কোম্পানিতে উঁচু পোস্টে আছেন। অফিস থেকে বাড়ি ফেরেন কখন? তা রাত 9:30 আগে তো নয়, কারণ অফিস থেকে ক্লাবে যান। সন্ধ্যাটা সেখানেই কাটান। ভাইয়ের মৃত্যুতে কি উনি খুব শোক পেয়েছিলেন বলে মনে হয়? 3 ভাইয়ের মধ্যে বিশেষ সদ্ভাব ছিল না। বিশেষ করে ইন্দ্রনারায়ণ যাত্রায় কাজ করেন বলে আমার ধারণা অন্য 2 ভাই ওকে বেশ হেয় জ্ঞান করতেন। কিন্তু কীর্তিনারায়ণ তো ছোট ছেলেকে বেশ ভালোই বাসতেন। শুধু ভালোবাসতেন না, 3 ছেলের মধ্যে ছোটকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ অনেক কথাতেই এই পক্ষপাতিত্ব প্রকাশ পেত। কীর্তিনারায়ণ কি উইল করেছেন নাকি? করেছেন বলেই আমার ধারণা। সেই উইলেও তো এই পক্ষপাতিত্ব প্রকাশ পেতে পারে তাহলে। তা তো পারি। ফেলুদা একটা চারমিনার ধরালো। লালমোহনবাবু তার ছোট লাল খাতাটা বার করে কি যে নোট লিখছেন তা উনিই জানেন। হয়তো ভবিষ্যতের একটা গল্পের প্লট ওর মাথায় আসছে।
এবার দ্বিতীয় ভাই সম্বন্ধে একটু জানা দরকার। কি জানতে চান বলুন? উনি তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। হ্যাঁ, স্কিনার অ্যান্ড হার্ডউইক কোম্পানিতে আছেন। লোক কেমন? ওর তো ফ্যামিলি আছে, কাজে সেখানেই বড় ভাইয়ের সঙ্গে একটা তফাৎ হয়ে যাচ্ছে। ভদ্রলোক মোটামুটি ফুর্তিবাজ, বিলিতি গান বাজনার খুব ভক্ত। রেকর্ড আর ক্যাসেট শোনেন? হ্যাঁ, তবে সেটা রবিবারে। অন্যদিন সন্ধ্যায় ইনিও ক্লাবে যান, ফেরেন সেই 9:30-10টায়। কোন ক্লাব? স্যাটারডে ক্লাব। বড় ভাইও কি একই ক্লাবের মেম্বার নাকি? না, উনি বেঙ্গল ক্লাবে। হরিনারায়ণের তো একটা মেয়ে আছে। হ্যাঁ, লীনা, বুদ্ধিমতী, বছর 14 বয়স, পিয়ানো শিখছে। ক্যালকাটা গার্লস স্কুলে পড়ে। সে বেচারি কাকার মৃত্যুতে খুব আঘাত পেয়েছে, কারণ সে কাকার খুব ভক্ত ছিল। আর হরিনারায়ণ বাবু, তিনি আঘাত পাননি? বড় দুই ভাইয়ের কেউই ছোটকে বিশেষ আমল দিতেন না। আর হয়তো ইন্দ্রনারায়ণ যাত্রা থেকে এত রোজগার করছে সেটাও তারা বিশেষ সুনজরে দেখতেন না। তাও হতে পারে। আমার অবশ্যই এই দুই ভাইয়ের সঙ্গেই কথা বলতে হবে। সেটা বোধ হয় শনি কি রবিবার করলে ভালো হয়, তাই না? শনিবার সকালে এলে দুই ভাইকেই পাবেন। আপনি যে কন্দর্প নারায়ণের জীবনীর উপর কাজ করছেন, সেটা কতদিন থেকে? তা প্রায় 6 মাস হলো। হঠাৎ এই মতি হলো কেন? আমি 19 শতাব্দী নিয়ে একটা উপন্যাস লিখব বলে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করছিলাম। সে সময় কন্দর্প নারায়ণের নাম পাই। খোঁজখবর নিয়ে জানি তার বংশধরেরা এখনও আছেন বোসপুকুরে। সোজা এসে কীর্তিনারায়ণের সঙ্গে দেখা করি। কীর্তিনারায়ণ বলেন, তুমি আমার বাড়িতে থেকে রিসার্চ করতে পারো, কিন্তু সেই সঙ্গে আমার কিছু কাজও করে দিতে হবে। তার জন্য আমি তোমাকে পারিশ্রমিক দেব। আমি তখন খবরের কাগজের কাজ ছেড়ে এখানে চলে আসি। এখানে অনেক ঘর খালি পড়ে আছে, তারই একটা ঘরে আমাকে একতলায় থাকতে দেন কীর্তিনারায়ণ। গত 6 মাসে আমি এ বাড়ির সঙ্গে বেশ মিশে গেছি। আমার কারবার অবশ্যই শুধু কীর্তিনারায়ণকে নিয়েই, তবে অন্যরাও আমার ব্যাপারে কোনো আপত্তি করেছেন বলে শুনিনি। ভালো কথা। ফেলুদা তার পাশ থেকে একটুকু সাদা কাগজ বার করল। এটা বোধ হয় সেদিন আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল আপনি যখন ঘাম রুমাল বের করেন। জন্মদিনের কেকের অর্ডার কি, নাকি টেলিগ্রাম? কই, এমন তো কোনো কাগজ আমার পকেটে ছিল না। আর এই হুকুম চাঁদটা যে কে, সে তো আমি বুঝতেই পারছি না। আপনি সেদিন কিসে করে আমাদের বাড়িতে এসেছিলেন? বাস। বাসে ভিড় ছিল, তার মধ্যে কেউ এটা পকেটে ফেলে দিতে পারে কি? তা পারে, কিন্তু এটার তো কোনো মানেই আমি বুঝতে পারছি না। এটা যদি আপনার না হয় তাহলে আমার কাছেই থাকুক। কাগজটা ফেলুদা আবার পার্সে রেখে দিল। এই কাগজটি একটা রহস্যের মধ্যে পড়ে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা বোসপুকুর গিয়েছিলাম বৃহস্পতিবার, আবার যেতে হবে শনিবার, কাজেই মাঝে শুক্রবারটা ফাঁকা। সেই ফাঁকে দেখি লালমোহনবাবু আমাদের বাড়িতে এসে হাজির। আসলে একটা তদন্ত যখন শুরু হয়ে যায় তখন আর নিয়ম মানা যায় না। ভদ্রলোক এসেই ধাপ করে সোফায় বসে বললেন, আপনার তো শুধু বোসপুকুর গেলেই চলবে না মশাই, যাত্রা পার্টিগুলোতেও তো একবার যাওয়া দরকার। সে আর বলতে, মৃত ব্যক্তির সমস্ত জীবনটাই তো যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনি যখন এসেই পড়েছেন তখন বাড়িতে বসে না গেজিয়ে চলুন মোহাম্মদ শফি লেনটা ঘুরে আসা যাক। তারপর বিনাপানি অপেরার ম্যানেজার সেই ঈশান বাবু নাকি? অশ্বিনী বাবু। হ্যাঁ হ্যাঁ, অশ্বিনী বাবুর সঙ্গে তো কথা বলতে হবে, তাই না? নিশ্চয়। তোপসে একবার ডিরেক্টরিতে দেখতো বিনাপানি অপেরার ঠিকানাটা কি। ডিরেক্টরি দেখতে বেরোলো বিনাপানি অপেরা সুরেশ মল্লিক স্ট্রিটে। লালমোহনবাবু বললেন যে রাস্তাটা ওর জানা আছে। ওখানকার একটা ব্যায়ামাগারে উনি নাকি কলেজে থাকতে রেগুলারলি যেতেন। বলেন কি? বিশ্বাস করুন, ডন বৈঠক, বারবেল, চেস্ট এক্সপান্ডার কোনোটাই বাদ দিইনি। বডি ডেভেলপমেন্টও হয়েছিল ভালোই। আমার হাইট অনুপাতে 42 ইঞ্চি ছাতি নেহাত নিন্দের নয়। তা সেসব মাংসপেশি গেল কোথায়? আর মশাই, লেখক হলে কি আর মাসল থাকে শরীরে?
তখন সব মাসল গিয়ে জমা হয় ব্রেনে। তবে ভোরে হাঁটার অভ্যেসটা রেখেছি, ডেইলি 2 মাইলস। তাই তো আপনার সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারি। চা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। লালমোহন বাবুর ড্রাইভার হরিপদ বাবু খুব উৎসাহ। খুনের ব্যাপারটা কাগজে পড়েছেন, তাছাড়া ভারত অপেরার অনেক যাত্রা ওর দেখা। আমরা সেই খুনেরই তদন্ত করছি জেনে বললেন, ইন্দ্র আচার্যই এই ভারত অপেরাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওর খুনিকে কাঠগড়ায় দাঁড় করতে পারলে একটা কাজের কাজ হবে। শুক্রবার ট্রাফিক প্রচুর, তাই ভারত অপেরার অফিসে পৌঁছাতে লাগলো প্রায় 45 মিনিট। নম্বরটা ডিরেক্টরিতে দেখে নিয়েছিলাম। তাছাড়া দরজার উপরে সাইনবোর্ডে লেখাই রয়েছে কোম্পানির নাম। দরজা দিয়ে ঢুকে একটা টেবিলের পেছনে একজন কালো মতন মাঝবয়সী লোক বসে আছেন। বললেন, আগে কাকে চাই? ফেলুদা তার কার্ডটা বার করে দেখাতে ভদ্রলোকের চোখের অলস চাহনিতে কিছুটা জৌলস এলো। বললেন, আপনারা কি শরৎবাবুর সঙ্গে দেখা করতে চাইছেন? আমাদের প্রোপাইটার। আগে হ্যাঁ। বলল ফেলুদা। একটু বসেন। একটা বেঞ্চি আর আরো একটা চেয়ার ছিল ঘরটায়। আমরা তাতেই ভাগাভাগি করে বসলাম। ভদ্রলোক উঠে পিছনের একটা দরজা দিয়ে বেরিয়ে গেলেন। লালমোহন বাবু বললেন, এই কোম্পানি যে এত রমরম অবস্থা সেটা কিন্তু এ ঘর থেকে বোঝার কোনো উপায় নেই। মিনিট খানেকের মধ্যেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আসেন আমার সঙ্গে, শরৎবাবু দোতলায় বসেন। একটা সরু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় হারমোনিয়ামের শব্দ পেলাম। রিহার্সেলের তোড়জোড় চলছে নাকি? খুঁটি চলে গেলেও যাত্রা তো চালিয়েই যেতে হবে। প্রোপাইটার শরৎ ভট্টাচার্যের অফিস দেখে কিন্তু ধারণা পাল্টে গেল। বেশ বড় ঘর, বড় টেবিল আর চারপাশে মজবুত চেয়ার। দেয়ালে একটা বিরাট 12 মাসি ক্যালেন্ডার, আর্টিস্টদের বাঁধানো ছবি। দুটো আলমারিতে মোটা মোটা খাতাপত্র ছাড়া একটা গোদরেজের আলমারি রয়েছে। মাথার উপর সারি সারি করে ঘুরছে পাখা। টেবিলের পেছনে যিনি বসা তিনি অবশ্যই শরৎবাবু। তার মাথায় টাক, কানের পাশে পাকা চুল, ঘন কালো ভুরু, মুখে চামড়া টান। বয়স বোঝা যায় না, শুধু বলা যায় 55 থেকে 65-র মধ্যে। আপনি প্রদোষ মিত্তির? ফেলুদার দিকে তাকিয়ে ভদ্রলোক প্রশ্ন করলেন। আর ইনি হচ্ছেন আমার বন্ধু রহস্য উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি। ওরে বাবা, আপনি তো সুনামধন্য ব্যক্তি মশাই। আমার বাড়িতে আপনার অনেক ভক্ত আছে। লালমোহনবাবু বাচ্চারে খেয়ে করলেন। তারপর ভদ্রলোক বলতে আমরা চেয়ারে বসলাম। ফেলুদাই কথা শুরু করলো। ইন্দ্রনারায়ণ বাবুর বাবা আমাকে তার ছেলের খুনের তদন্ত করতে বলেছেন, সেজন্যই আসা। আমি আর কি বলতে পারি বলুন, শুধু এইটুকুই জানি যে আমাদের একবারে পথে বসিয়ে দেখেছেন ভদ্রলোক। নাটক লিখিয়ে হয়তো পাওয়া যায়, কিন্তু অমন গান কেউ লিখতো না, আর কেউ লিখবেও না। আকাশে হাসিছে চাঁদ, তুমি কেন আনমো না। কি গান! শুধু গান শুনতেই লোকে বারবারে ফিরে আসে। আমরা শুনেছি অন্য দল থেকে তাকে প্রলোভন দেখানো হচ্ছিল। সে তো বটেই, তবে প্রলোভনে কোনো কাজ হয়নি। আমার সঙ্গে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ ছিল যে আমাকে 4 বার কথা সে কল্পনাও করতে পারত না। যখন প্রথম এলো তখন তার বয়স 25। আমি যে তাকে প্রথম সুযোগ দিয়েছিলাম সেটা সে কোনোদিন ভুলতে পারেনি। চেষ্টায় তার জীবন নাশ করে আমায় খোঁড়া করে দিল। শরৎবাবু ধুতির খুঁট দিয়ে চোখের জল মুছলেন। তারপর বললেন, আগে একবার ওর মাথায় বাড়ি মারার চেষ্টা করেছিল রাস্তায়। অবশ্যই সেটা খুনের চেষ্টা কিনা আর সেটার সঙ্গে আসল খুনের কোনো সম্পর্ক আছে কিনা সেটা বলতে পারবো না। এই গলিটায় গুন্ডা বদমাইশদের অভাব নেই। সেদিন ওরা দুজনে এসে না পড়লে অন্তত ওর মানিব্যাগটা হাওয়া হয়ে যেত বলে আমার বিশ্বাস। সেটা আর হয়নি। তবে আসল খুনটা যে আমাকেও একরকম খুন করা, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি তদন্ত করতে চান তো বিনা পানি অপেরায় গিয়ে করুন, আমার নিজের আর কিছু বলার নেই। আমরা উঠে পড়লাম। ইতিমধ্যে চা খাওয়া হয়ে গেছে সেটা বলেনি। এরপর স্টপ হলো সুরেশ মল্লিক স্ট্রিট। আমহা স্ট্রিট ধরে উত্তরে যেতে গিয়ে
পায়ে একটা মোড় নিয়ে তার পরের ডানের রাস্তাটাই হলো সুরেশ মল্লিক স্ট্রিট। 14 নম্বরে বিনাপানির অফিস বের করতে কোনো অসুবিধাই হলো না। এখানে বাড়িতে ঢুকেই যাকে বলে উদ্দাত কণ্ঠস্বর শুনতে পেয়ে বুঝলাম পুরো দমে মহড়া চলছে। ম্যানেজার অশ্বিনীবাবুকে বার করতে সময় লাগলো না। বদমেজাজি চেহারা, টুথব্রাশ কোফ, বছর 50-এর বয়স। বাইরের একটা ঘরে আমাদের বসতে দেওয়া হয়েছিল। ভদ্রলোক ঢুকে এসে ফেলুদার কার্ড দেখেই খাপ্পা হয়ে উঠলেন। এই কি বোসপুকুরের খুনের ব্যাপারে নাকি? আগে হ্যাঁ, আমার উপর তদন্তের ভার পড়েছে। আপনি ইন্দ্রনারায়ণ বাবুর সঙ্গে খুনের রাতে দেখা করেছিলেন, তাই আপনাকে দু একটা প্রশ্ন করার ছিল। পুলিশ তো এক দফা জেরা করে গেছে, আবার আপনি কেন? তা যাই হোক, আমি বলে দিচ্ছি আমি খুনের বিষয়ে কিছু জানি না। আমি গেছিলাম তাকে একটা অফার দিতে। এর আগেও কয়েকবার গেছি, ওকে নিমরাজি করিয়ে এনেছিলাম। কারণ ভারত অপেরা ওকে যে টাকা দিত, আমরা তার চেয়ে ঢের বেশি অফার করি। আমাদের সে জোর আছে বলেই করি। কাজে এই অবস্থায় আমরা যেটা চেয়েছিলাম সেটা হলো উনি যাতে আমাদের দলে যোগ দেন। উনি যদি মরেই যান তাহলে আমাদের লাভটা হচ্ছে কোত্থেকে? অন্য দলের ক্ষতি হলে তো তাতে আপনাদেরও লাভ। না, ও সব ছেঁচড়ামোর মধ্যে আমরা নেই। এ দল সে দল থেকে আর্টিস্ট ভাগিয়ে নেবার চেষ্টা আমরা সবসময় করি, কিন্তু তাতে সফল না হলে কি আমরা সেই আর্টিস্টকে প্রাণে মেরে অন্য দলের ক্ষতি করব? আপনি বলেছিলেন উনি নিমরাজি হয়েছিলেন, তার কোনো প্রমাণ আছে কি? কোরায় যখন চিঠি লিখে অফার দিই তার একটা পোস্ট কার্ডের উত্তর আছে, দেখতে চান? দেখাতে পারি। ফেলুদা বলতে ভদ্রলোক ফাইল থেকে পোস্ট কার্ডটা বার করে দেখালেন। তাতে দেখলাম ইন্দ্রনারায়ণবাবু সত্যিই বলেছেন, আপনাদের প্রস্তাব আমি ভেবে দেখছি। আপনি মাসখানেক বাদে অনুগ্রহ করে আরেকবার অনুসন্ধান করবেন। অর্থাৎ ইন্দ্রনারায়ণবাবু বিনাপানি অপেরার প্রস্তাবে পুরোপুরি না করেননি। তার মনে একটা দ্বিধার ভাব এসেছিল। ফেলুদা বলল, সেদিন রাত্রে যে আপনি গেলেন তখন আপনাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছিল? আমি ওকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, আর তাতে হয়তো গলা এক আধবার চড়ে যেতে পারে, কিন্তু ইন্দ্রনারায়ণ বাবু মাথা ঠান্ডা লোক ছিলেন। সেই কারণেই তার কাজটা এত ভালো হতো। উনি বললেন, ভারত অপেরার সঙ্গে এতদিনের সম্পর্ক, সেটা ভাঙা তো সহজ কথা নয়। কিন্তু তাও বলছি, আপনারা পারলে আমাকে আর কিছুটা সময় দিন। একটা নতুন নাটক আমি লিখছি ভারত অপেরার জন্য, সেটা দেব বলে কথা দিয়েছি। সেই কথা তো আর নড়চড় করতে পারি না। এই বছরের শেষে আমি আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এই হলো শেষ কথা। তারপর আমি চলে আসি, তখন 11:15। গোলমেলে ব্যাপার। ফেলুদা মন্তব্য করল চৌরঙ্গিতে একটা রেস্টুরেন্টে বসে কফি খেতে খেতে। বিনাপানি অপেরায় যে গুন্ডা লাগিয়ে খুন করেছে সেটা এখন আর মনে হচ্ছে না, তাই না? তা হচ্ছে না, তবে প্রশ্ন হচ্ছে শত্রুবিহীন এই ব্যক্তির উপর কার এত আক্রোশ ছিল? ভাড়াটে গুন্ডাই যদি মেরে থাকে তাহলে ফেলুমিত্তিরের বিশেষ কিছু করার নেই। সেখানে পোদ্দার মশাই টেক্কা মেরে বেরিয়ে যাবেন। কিন্তু অশ্বিনীবাবুর কথা শুনে অশ্বিনীবাবু যে সত্যি কথা বলছেন সেটাই বা মেনে নিই কি করে? সেদিন ওর কথা যে ইন্দ্রনারায়ণ সরাসরি না করে দেননি সেটাই বা কে বলতে পারে? সাক্ষী কোথায়? আচ্ছা, বাড়ির লোক যদি খুন করে থাকে? সেটার সম্ভাবনা একেবারে বাদ দেওয়া যায় না। কীর্তিনারায়ণ তার ছোট ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি যদি তার উইলে ইন্দ্রনারায়ণকে বেশি টাকা দিয়ে থাকেন, তাতে বড় ভাইদের কি মনে হতে পারে না ছোট ভাইকে হটিয়ে তাদের শেয়ার কিছুটা বাড়িয়ে নেওয়া যায়? এটা আপনি মোক্ষম বলেছেন। কিন্তু ব্যাপার কি জানেন, খুন জিনিসটা করা অত্যন্ত কঠিন। প্রচণ্ড তাগিদ না থাকলে সাধারণ মানুষের পক্ষে খুনের সাহস সঞ্চয় করা সম্ভব নয়। আগে অন্য দুই ভাইকে একটু বাজিয়ে নিই, তারপর তেমন বুঝলে ওটা নিয়ে ভাবা যাবে। ফেলুদার কপালে ভ্রুকুটি তাও যাচ্ছে না দেখে জিজ্ঞেস করলাম, সে কি ভাবছে? ফেলুদা বলল, সেকেন্ড ব্রাদার হরিনারায়ণের কথা। কেন? লোকটা আবার ওয়েস্টার্ন মিউজিকের ভক্ত, ক্লাসিক্যাল মিউজিক। এই নিয়ে যে দুটো প্রশ্ন করব তারও জো নেই, কারণ ফেলুমিত্তির ও ব্যাপারে একেবারেই কাঁচা।
আমার কাছে একটা পাশ্চাত্য সঙ্গীতের এনসাইক্লোপিডিয়া আছে, 1 ভলিউম, 750 পাতা। তাতে আপনি যা জানতে চান সব পাবেন। আপনি ও বই নিয়ে কি করছেন? ওটা একটা সেটের মধ্যে পড়ে গিয়েছিল। তাতে হিস্ট্রি, জিওগ্রাফি, মেডিসিন, সায়েন্স, অ্যানিমেলস সবই আছে। আমি নিজে উল্টে পাল্টে দেখেছি মিউজিকের বইটা। হেডন, মোজার্ট, বেথোভেন, সব বড় বড় সুরকারদের জীবনী রয়েছে। আমি এসব সুরকারদের রচনা শুনিনি বটে, কিন্তু এদের নামের উচ্চারণগুলো অন্তত আমার জানা আছে, কিন্তু আপনার নেই। কি রকম? হাইড্রন, মোৎসার্ট, বেটাফেন, এই হলো আসল উচ্চারণ। হাইড্রন, মোৎসার্ট, বেটাফেন। থ্যাংক ইউ স্যার, আর ভুল হবে না। এখনই দিতে পারেন বইটা? আলবত, আপনার জন্য এনি টাইম। আমরা রেস্টুরেন্ট থেকে গড়পাড় গিয়ে লালমোহনবাবুর বইটা তুলে নিয়ে ভদ্রলোকে বাড়িতে রেখে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরলাম। বাকি দিনটা ফেলুদার সঙ্গে আর কথা বলা সম্ভব হয়নি, কারণ সে ঘর বন্ধ করে এনসাইক্লোপিডিয়া অফ ওয়েস্টার্ন মিউজিক পড়ল। শনিবার সকাল 10টায় বোসপুকুর গিয়ে প্রথমেই যার সঙ্গে কথা হলো সে হলো হরিনারায়ণবাবুর মেয়ে লীনা। লীনার আজ স্কুল ছুটি। সে কদিন থেকেই শুনেছে বাড়িতে ডিটেকটিভ এসেছে, তাই উদ্গ্রীব হয়ে আছে। ফেলুদার ভক্ত হওয়াতে তার সঙ্গে কথা বলতে আরো সুবিধা হলো। তোমার ছোট কাকা তোমাকে খুব ভালোবাসতেন, তাই না? শুধু ভালোবাসতেন না, আমরা দুজনে বন্ধু ছিলাম। কাকার সব লেখা আগে আমাকে পড়ে শোনাতেন। আমার যদি কোনো জায়গায় গোলমাল লাগতো তাহলে কাকা সেটা বদলে দিতেন। আর গান? আমাকেই প্রথম শোনাতেন। তুমি নিজে গান ভালোবাসো? আমি পিয়ানো শিখছি। তার মানে তো বিলিতি বাজনা। হ্যাঁ, কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে, আর কাকার গানও ভালো লাগতো। আমি নিজেও গান করি একটু একটু। তোমার কাকা কোনোদিন ভারত অপেরা ছেড়ে দেবার কথা বলেছিলেন তোমাকে? বিনা পানি অপেরা কাকাকে অনেক টাকা দিতে রাজি হয়েছিল, কিন্তু আমার মনে হয় না কাকা কোনো দিন ভারত অপেরা ছাড়তেন। আমায় বলতেন, আমার শেকড় ভারত অপেরায়, শেকড় তুলে অন্য জায়গায় গেলে কি আর আমি বাঁচব? কাকা একটা নতুন নাটক লিখছিলেন, সেটা জানো তুমি? একটা কেন, সম্রাট অশোক তো শেষ হয়নি। তাছাড়া কাকার 4টে নাটক লেখা ছিল। এছাড়া ওর প্রায় 15-20টা খুব ভালো ভালো গান লেখা ছিল, যেগুলো এখনও যাত্রায় ব্যবহার হয়নি। আর নাটকের খসড়া যেগুলো ছিল সেও প্রায় 8-10টা হবে, সেগুলো তো খসড়াই রয়ে গেল। লীনার সঙ্গে কথা বললাম প্রদ্যুম্নবাবুর ঘরে। খুব সাদাসিধে ঘর, লাইব্রেরির ঠিক পাশেই। ভদ্রলোক বললেন যে ওর রিসার্চের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এরপর কাগজপত্র সব নিয়ে উনি বইটা লেখার জন্য শ্রীরামপুরে ওর বাড়ি চলে যাবেন। ওর আন্দাজ 1 বছর লাগবে বইটা লিখতে। অবশ্যই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে, সেটা বোধহয় বুঝতেই পারছেন। সে কথা পুলিশ আগেই বলে দিয়েছে। আপনি চলে গেলে কীর্তিনারায়ণ বাবুর সেক্রেটারি কি হবে? সে আমি অন্য একটি ছেলেকে বদলি দিয়ে যাব। জীবনী একবার লিখতে আরম্ভ করলে অন্য কোনো দিকে মন দিতে পারবো না। ফেলুদা ঘুরে ঘুরে ঘরটা দেখছিল, আর ঘরের দরজা দিয়ে বাইরের কি অংশ দেখা যায় সেটাও দেখছিল। দেখলাম প্রদ্যুম্নবাবুর শোবার ঘর থেকে ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরের দরজাটা দেখা যায়, কিন্তু লাইব্রেরি থেকে দুটোর একটা ঘরও দেখা যায় না। ঘরের পেছনের জানলা দিয়ে বাইরের গলি দেখা যায়। যদু নস্কর লেন। বোসপুকুরের রোডটা হলো বাড়ির সামনে, অর্থাৎ দক্ষিণ দিকের বাগানের পরে। লীনা ইতিমধ্যে তার বাবা হরিনারায়ণ বাবুকে আমাদের কথা বলে রেখেছে। আমরা দোতলায় দক্ষিণ দিকের বারান্দার পাশে একটা বৈঠকখানায় গিয়ে হাজির হলাম। বেশ সুন্দর সাজানো ঘর, তাতে কিছু দামি পুরনো জিনিসও রয়েছে বলে মনে হলো, যেসব জিনিস মানুষ কিউরিওর দোকান থেকে কেনে। ঘরের এক পাশে একটা বড় তাকে হাইফাই যন্ত্র রেকর্ড, আর ক্যাসেট চালানোর জন্য আরেক তাকের ওপর দুটো স্টেরিও স্পিকার। হরিনারায়ণ বাবুকে দেখে লীনার বাবা বলে বোঝা যায়, বেশ সুপুরুষ চেহারা। গায়ের রং এবারের আর সকলের মতোই ফর্সা, খালি শরীরে মাংসটা একটু বেশি। ভদ্রলোক ফেলুদাকে আর লালমোহন বাবুকে বললেন, আপনাদের দুজনেরই নাম শোনা বলে মনে হচ্ছে।
এখন বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? ফেলুদা প্রথমেই কাজের কথায় গেল না, বলল, আপনার তো দেখছি বিরাট গান বাজনার কালেকশন। হ্যাঁ, তা 20 বছর হলো শুনছি ওয়েস্টার্ন মিউজিক। ওটাতেই গান বসে গেছে, দেশি আর ভালো লাগে না। আপনার কোনো ফেভারিট কম্পোজার আছে নাকি? চিকোভস্কি খুব ভালো লাগে, সুমান, ব্রাহমস, শোপ্যা। অর্থাৎ রোমান্টিক যুগটাই আপনার বেশি পছন্দ। হ্যাঁ, আপনার ছোট ভাই বেহালা বাজালেও বিলিতি সঙ্গীতের দিকে ঝোঁকেননি বোধ হয়। না, ওর ব্যাপারটা ছিল একেবারে উল্টো। শুনেছি ওর নাকি ট্যালেন্ট ছিল, কিন্তু যাত্রা দেখার কোনো তাগিদ কোনোদিন অনুভব করিনি। আমার স্ত্রী আর মেয়ে গেছে কয়েকবার। ইন্দ্রনারায়ণের মৃত্যু সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে? ব্যাপারটা কি জানেন, ও যে ক্লাসের লোকদের সঙ্গে মেলামেশা করতো, তাদের তো আর ঠিক ভদ্রলোক বলা চলে না। যাত্রার পরিবেশটাই খারাপ। কোথায় কার সঙ্গে কি গোলমাল পাকিয়ে রেখেছিল কে জানে। তারই একজন এসে বদলা নিয়েছে, এছাড়া আর কি। জিনিসপত্র যখন কিছুই চুরি যায়নি, তখন আর কি কারণ হতে পারে তা তো আমি জানি না। ওর সঙ্গই ওর কাল হয়েছিল। আপনি এনকোয়ারি করতে চাইলে ওই যাত্রা পার্টিগুলোতে গিয়ে করুন, এখানে বিশেষ সুবিধা করতে পারবেন না। পুলিশে খবর কি আপনার দাদা দেন? আমি দাদা দুজনেই দিই। বাড়িতে খুন হলে সেটাই তো স্বাভাবিক। চট করে কেউ প্রাইভেট ডিটেকটিভ ডাকে কি? বাবার তাই ইচ্ছে ছিল, কিন্তু বাবা চিরকালই ছিটগ্রস্ত। কি করে যে ব্যারিস্টারি করেছেন এতদিন তা জানি না। আপনার বাবা বোধ হয় আপনার ছোট ভাইটাকে খুব ভালোবাসতেন। সেটাও ওই ছিটেরই উদাহরণ। বাবা গতানুগতিকতা পছন্দ করতেন না। এই ব্যাপারে বাবার সঙ্গে আমাদের পূর্বপুরুষ কন্দর্প নারায়ণের মিল আছে। ফেলুদা উঠে পড়ল। আমিও বুঝতে পারছিলাম যে এই ভদ্রলোকের সঙ্গে আর কথা বলে কোনো ফল হবে না। বড় ভাই দেবনারায়ণ ছিলেন বাড়ির পশ্চিম দিকের বারান্দায় বেতের চেয়ারে বসে। সামনে বেতের টেবিল, তার উপর কোল্ড বিয়ার রাখা। আমাদের অভিবাদন জানিয়ে ভদ্রলোক বিয়ার অফার করলেন। আমরা সম্ভবতই মাথা নেড়ে না জানালাম। প্রাইভেট ডিটেকটিভ এমপ্লয় করা বুঝি বাবার প্ল্যান? ফেলুদা হেসে বলল, বোধ হয় তাই, কারণ আর কারোরই শখের গোয়েন্দার উপর আস্থা নেই। এ জিনিস উপন্যাসে চলে, রিয়েল লাইফে চলে না। ভদ্রলোক কথাগুলো বলছেন একেবারে শুকনো মুখে। সত্যি বলতে কি, এত গম্ভীর লোক কমই দেখেছি। দেবনারায়ণ বাবু বললেন, আমার ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞেস করবেন তো? সেটাই অনুমান করে বলছি, ইন্দ্রনারায়ণ ছিল আমাদের পরিবারের কলঙ্ক। আমাকে ক্লাবে অনেক সময় লোকে তার কথা জিজ্ঞেস করেছে, তার যাত্রা কেমন চলছে, গান পপুলার হচ্ছে কিনা, সে বেহালা কেমন বাজায় ইত্যাদি। আমি মাথা হেট না করে কোনো কথার উত্তর দিতে পারি। আমাদের আপন ভাইয়ের এই দশা হবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তার মৃত্যুর জন্যে সে নিজেই দায়ী। তার উপর আমার কোনো সহানুভূতি নেই। আর আপনিও যে তদন্তের ভার নিয়েছেন, আপনার উপরেও আমার কোনো সিম্প্যাথি নেই। ওকে খুন করেছে যাত্রা দলের গুন্ডা। দে আর অল পটেনশিয়াল ক্রিমিনালস। আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন? দেবনারায়ণ বাবুর সঙ্গে কথাও এখানেই শেষ হয়ে গেল। নিচে আসার সময় ফেলুদা প্রদ্যুম্নবাবুকে বলল, একটা জিনিস দেখার বড় কৌতূহল হচ্ছে আমার। কন্দর্প নারায়ণের বিলেতের ডায়েরি কটা খণ্ড আছে সব শুদ্ধ? 2টো। উনি বিলেতে ছিলেন 1 বছরের কিছু বেশি। ওটা দিন তিনেকের জন্য ধার পাওয়া যাবে? নিশ্চয়ই। ফেলুদা তার থলিতে বই দুটো নিয়ে নিল। আমরা আবার বাড়িমুখে রওনা দিলাম। কি রকম মনে হচ্ছে বলুন তো? লালমোহনবাবু প্রশ্ন করলেন এক মুঠো ডালমুট মুখে পড়ে। আমরা বোসপুকুর থেকে ফিরেছি। মিনিট 15 হলো। শ্রীনাথ সবেমাত্র চা আর ডালমুট দিয়ে গেছে। ফেলুদা একটা চারমিনার ধরিয়ে বলল, শুধু অপেরা অপেরায় খাওয়া খাই হলে ব্যাপারটা অনেক সহজ হতো, কিন্তু এখানে তা হচ্ছে না। বাড়ির লোকদের একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। অবশ্যই 2 ভাইয়ের মেজাজ ছাড়া এখনো তাদের বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি। দুজনের মধ্যে কারো যদি টাকার টানাটানি দেখা দিয়ে থাকে, তাহলে ছোট ভাইকে যাতে বাপের টাকা না পায়
সেদিকে সে দৃষ্টি দিতে পারে। কীর্তিনারায়ণ যদি তার ছোট ছেলেকে বেশি টাকা দিয়ে থাকেন, তাহলে তো তাকে সেই উইল চেঞ্জ করতে হবে। তার ফলে অবশিষ্ট 2 ভাইয়ের ভাগে নিশ্চয়ই বেশি পড়বে। আমার কিন্তু মশাই দেবনারায়ণকে ভালো লাগলো না। ওরকম একটা কাঠখোট্টা লোক সচরাচর দেখা যায় না। বাড়ি দেখে এদের পুরোপুরি বিচার করা যাবে না। আমার জানার ইচ্ছে, সন্ধেবেলা ওরা ক্লাবে গিয়ে কি করে। সেটা জানছেন কি করে? 2 ক্লাবেই আমার চেনা লোক মেম্বার আছে। দুজনেই আমার সহপাঠী ছিল। বেঙ্গল ক্লাবে অনিমেষ সোম আর স্যাটারডে ক্লাবে ভাস্কর দেব। দুজনেই বড় চাকুরে। তাদের জিজ্ঞেস করলেই বলে দেবে। ওই ক্লাবগুলোর খালি নামই শুনেছি, ভেতরে যে কি বস্তু জানিও না। আপনার ফুর্তি হবার মতো তেমন কিছু নেই। আপনি মদ্যপান করেন না, তাস খেলেন না, বিলিয়ার্ড খেলেন না। আপনি ক্লাবে গিয়ে কি করবেন? তা বটে। ফেলুদা আর সময় নষ্ট করলো না। প্রথমে বেঙ্গল ক্লাবের মেম্বার অনিমেষ সোমকে ফোন করলো। অবশ্যই 7 বার ডায়াল করার পর নাম্বার পাওয়া গেল। একতরফা কথা শুনে পুরো ব্যাপারটা আঁচ করতে পারলাম না, তাই ফেলুদা খুলে বলে দিল। দেবনারায়ণবাবু ক্লাবে যান নিয়মিত এবং অধিকাংশ সময় মদ খেয়ে চুর হয়ে থাকেন। খেলাধুলার মধ্যে নেই। লোকজনের মধ্যে আড্ডা প্রায় মারেন না বললেই চলে। লন্ডনের খবরের কাগজ নিয়মিত পড়ে। আর একটা ব্যাপার, ভদ্রলোকের অফিসে গন্ডগোল হচ্ছে, স্ট্রাইক হবার সম্ভাবনা আছে। এরপর ফেলুদা ভাস্কর দেবকে ফোন করে একবারে পেয়ে গেল। এখানে শুধু ফেলুদার দিকটা শুনেই মোটামুটি পুরো ব্যাপারটা আঁচ করে নিলাম। কে ভাস্কর কথা বলছিস? আমি ফেলু, প্রদোষ মিত্তির। তুই তো স্যাটারডে ক্লাবের মেম্বার, তাই না? তোদের একজন মেম্বার সম্বন্ধে একটু ইনফরমেশন দরকার ছিল। হরিনারায়ণ আচার্য। হ্যাঁ হ্যাঁ, যার ভাই খুন হয়েছে। এই লোকটা মানুষ কেমন? তোর সঙ্গে আলাপ আছে নিশ্চয়ই। ও বাবা, জুয়ারি? হেভি স্টেক্সে পোকার খেলে? তার মানে গ্রেট গ্র্যান্ডফাদারের বাতিকটা পেয়েছে আর কি। তুইও খেলেছিস ওর সঙ্গে? দেনা বেড়ে যাচ্ছে তাও খেলা থামায়নি। তার মানে তো খুবই নেশা বলতে হবে। এনিওয়ে, অনেক ধন্যবাদ ভাই। আমার উপর আবার তদন্তের ভার পড়েছে, তাই এদিক সেদিক থেকে তথ্য সংগ্রহ করছি। ঠিক আছে, রাখছি। ফেলুদা ফোন রেখে বলল, বোঝো, লোকটা খুন করবে কি, বরং তহবিল তছরূপ করলে বুঝতে পারতাম। দেদার দেনা হয়ে গেছে তাসের জুয়াতে, অথচ দেখে বোঝবার কোনো উপায় নেই। লালমোহনবাবু হঠাৎ ভীষণ এক্সাইটেড হয়ে পড়লেন। ও মশাই, এই যে সাংঘাতিক ব্যাপার। বাপ না মরলে তো আর উইল থেকে কোনো টাকা আসছে না। টাকার যদি দরকারি হয় ছেলের, তাহলে তো এবার কীর্তিনারায়ণের খুন হওয়া উচিত। আপনার গোয়েন্দাগিরিতে মাথা খুলে যাচ্ছে লালমোহনবাবু। আপনি খুব ভুল বলেননি। তাহলে তো এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয়। শুনুন। ফেলুদা চায়ের কাপড় নামিয়ে চেয়ার একটু এগিয়ে এসে বলল, আপনাকে আগেও বলেছি, খুন জিনিসটা অত সহজ নয়। ও বাড়িতে পুলিশ মোতায়েন আছে। একটা খুন ইতিমধ্যে হয়ে গেছে। ছোট ভাই যে বাবার প্রিয় ছিল, এ কথাও অজানা নেই। সেখানে ছোট ভাই খুন হবার পর যদি বাবাও খুন হন, তাতে 2 ভাইয়ের উপর যে সন্দেহের পরিমাণ বাড়বে, তাতে তারা কোনো মতেই পার পাবে না। এক তো পুলিশ, তার উপর ফেলু মিত্তির। তাদের নিজেদের কি প্রাণের ভয় নেই? উইলের জন্য যদি ইন্দ্রনারায়ণকে খুনও করা হয়ে থাকে, বাপকে মারারও কোনো তাড়া নেই। কারণ ভদ্রলোকের ৭৯ বছর বয়স, ডায়াবেটিসের রোগী, একটা স্ট্রোক ইতিমধ্যে হয়ে গেছে। ওর আর কদিন। তবে হ্যাঁ, হরিনারায়ণের সম্বন্ধে তথ্যটা জরুরি তথ্য। বাড়িতে মানুষটাকে চেনা যায়নি। আমি জানতাম যারা গান বাজনার ভক্ত, তারা সাধারণত কোমল প্রবৃত্তির লোক হয়। এ দেখছি একেবারে অদ্ভুত কম্বিনেশন। ওই পুরো ফ্যামিলিটাই তো তাই মশাই। কথাটা বলে সামনে পড়ে থাকা শনিবারে স্টেটসম্যানটা হাতে তুলে নিলেন লালমোহনবাবু। ফেলুদাও চোখ ঘুরিয়েছিল কাগজটার দিকে। হঠাৎ কি জানি দেখে সে কাগজটা লালমোহনবাবুর হাত থেকে ছিনিয়ে নিল। তারপর মিনিট খানেক ধরে পিছনের পাতায় চোখ বুলালো। তারপর কাগজটা হাত থেকে নামিয়ে রেখে বলল, আই সি। মিনিট খানেক পর আবার বলল,
বুঝলাম। তারপর আরো আধ মিনিট পরে বলল, এই ব্যাপার। লালমোহনবাবু আর থাকতে না পেরে বললেন, কি বুঝলেন মশাই? তাতে ফেলুদা বলল, বুঝলাম গোয়েন্দা হলেও আমার জ্ঞান কত সীমিত। বুঝলাম এখনো আমার অনেক কিছু শেখার আছে। ফেলুদা যখন রহস্য করতে চায় তখন তার জাল ভেদ করে এমন শত কারণ নেই। কাজেই ও যখন মিনিট খানেক পরে বলল, আজ একটা নতুন অভিজ্ঞতা হবে। তখন বুঝলাম এটাও রহস্যেরই একটা অংশ। কি ব্যাপার? লালমোহনবাবু যথারীতি জিজ্ঞেস করলেন, আজ আমরা তিনজনেই রেসের মাঠে যাচ্ছি। সে কি, রেসের মাঠে? কেন মশাই? এটা আমার অনেক দিনের একটা শখ। আজ বিকেলে আমরা ফ্রি আছি। কলকাতায় এমন একটা আশ্চর্য ঘটনা ঘটে চলেছে প্রতি শনিবার, সেই কতকাল থেকে। কিন্তু আমরা তার ধারে পাশেও যাব না, এটা তো মোটেই ঠিক নয়। অন্তত একবারের জন্য সব রকম অভিজ্ঞতা হয়ে থাকা ভালো। এই কথাটা আমারও অনেকদিন মনে হয়েছে মশাই। আসলে ব্যাপারটা কি জানেন? চেনা কেউ যদি দেখে ফেলে জুয়ারি ভাবে, এইখানেই আমার সংকোচ। এবারে সেটার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ আমরা তিনজনেই যাব ছদ্মবেশে। ও, দুর্দান্ত ব্যাপার মশাই। আমাকে একটা ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে দিতে পারবেন? আমিও মনে মনে তাই ভাবছিলাম। গ্রেট। মেকআপে ফেলুদার জুড়ি নেই সেটা আগেও বলেছি, কিন্তু এতদিন শুধু ওর নিজের মেকআপই দেখেছি। এবারও আমাকে আর লালমোহনবাবুকে যেভাবে মেকআপ করলো, তাতে আয়নায় নিজের চেহারা দেখে নিজেরাই হকচকিয়ে গেলাম। লালমোহনবাবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি আর ঢেউ খেলানো চুল, আর আমার গোফদারি আর পার্ক স্ট্রিট মার্কা ছাকড়া চুলের কোনো তুলনাই নেই। ফেলুদা নিজে একটা চারা দেওয়া মিলিটারি গোফ লাগিয়েছে, আর একটা পথচুলা করেছে, যাতে মনে হয় চুলটা ছোট করে ছাটা। এই সামান্য ব্যাপারই ওর চেহারার আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। রেসের মাঠে যে কোনোদিন যাব সেটা ভাবতেই পারিনি। রাস্তার ভিখারি থেকে রাজা মহারাজা অব্দি সবাই যদি কোথাও একই উদ্দেশ্য নিয়ে একই জায়গায় জমায়েত হয়, সেটি হলো রেসের মাঠ। এমন দৃশ্য কলকাতা শহরে আর কোথাও দেখা যায় না, কোথাও দেখার সম্ভাবনাও নেই। একমাত্র রেসের মাঠে মুড়ি মিস্ত্রি একদল। ঘোর দৌড় এখনো শুরু হয়নি। আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। এক জায়গায় একটা বেড়ায় ঘেরা মাঠের মধ্যে যেসব ঘোড়া রেসে দৌড়াবে তাদের ঘুরিয়ে দেখানো হচ্ছে। ফেলুদা বলল জায়গাটাকে বলা হয় প্যারক। আরেকটা জায়গা যেখানে একটা একতলা বাড়ির গায়ে সার জানালা, সেখানে বেটিং প্লেস করা হচ্ছে। সকলের মতো আমরাও একটা করে রেসের বই কিনে নিয়েছি, অভিনয় ভালো হবে বলে। লালমোহনবাবু সেটা ভয়ঙ্কর মনোযোগের সঙ্গে পাতা উল্টে দেখছেন। আমরা ছিলাম সব শুদ্ধ আধা ঘন্টা। প্রথম রেসটা দেখলাম, লোকদের মরিয়া হয়ে ঘোড়ার নাম ধরে চিৎকার করা শুনলাম। তারপর ফেলুদা হঠাৎ একসময় বলল, যে প্রয়োজনে আসা সেটা যখন মিটে গেছে, তখন আর বৃথা মেকআপের বোঝা বয়ে কি লাভ? কি প্রয়োজনের কথা বলছে জানি না, জিজ্ঞেস করলেও উত্তর পাবো এমন ভরসা নেই। তাই আমরা তিনজন বাইরে বেরিয়ে এসে লালমোহনবাবুর গাড়ি খুঁজে বার করে তাতে চেপে বসলাম। রবিবার সকালে দারোগা মণিলাল পোদ্দারের ফোন এলো। বললেন, কিছু এগোলেন? ফেলুদা বলল, আগে মানুষগুলোকে চেনার চেষ্টা করছি, নইলে এগোতে পারবো না। বেশ জটিল কেস বলে মনে হচ্ছে। মণিলাল বাবুর কথা থেকে জানা গেল যে আরেকবার আচার্য বাড়িতে ডাকাত পড়লে উনি আশ্চর্য হবেন না। প্রথমবার তো খুনই হয়েছে, কোনো জিনিস তো নেয়নি। ওর ধারণা যাত্রার যে দলটা খুন করিয়েছে তারা ইন্দ্রনারায়ণ বাবুর অন্য নাটক আর গানগুলো যাতে হাতাবার চেষ্টা করবে। বসপুকুরের কাছে একটা গলি আছে, রাম পরমাণিক লেন। সেটা নাকি নটোরিয়াস গুন্ডাদের আড্ডা। তাছাড়া এটাও মণিলাল বাবু সন্দেহ করছেন যে আচার্য বাড়ির বেয়ারা সন্তোষের সঙ্গে হয়তো এই গুন্ডাদের যোগসাজশ আছে। ফেলুদা প্রশ্ন করল, আপনারা কি বাড়ির পেছনে যদু নস্করের গলিতে পুলিশ পাহারা রেখেছেন? তারা কাচ্চা বই কি? তেমন দরকার হলে একবার অন্তত এক রাতের জন্য তুলে নেওয়া যেতে পারে কি? আপনি কি গুন্ডাদের প্রলোভন দেখাতে চান? ঠিক তাই। তা বেশ, আপনার প্রয়োজন হলে বলবেন, আমরা পাহারা সরিয়ে নেব।
পোদ্দার মশাইয়ের ফোনটা এসেছিল 7:30টার সময়। তার 15 মিনিট পরেই ফোন করলেন প্রদ্যুম্নবাবু। বললেন আধা ঘন্টা থেকে নাকি চেষ্টা করছেন, ব্যাপার গুরুতর। গতকাল রাত্রে 12টার সময় নাকি চোর এসেছিল আচার্য বাড়িতে। ইন্দ্রনারায়ণবাবুর ঘরে ঢুকেছিল নিশ্চয়ই কোনো চাকরের সাহায্যে, কারণ পেছনের গলিতে পুলিশ পাহারা আছে। একটা শব্দ পেয়ে প্রদ্যুম্নবাবু নাকি তার কাজের ঘর থেকে বেরিয়ে আসেন বারান্দায়। তাতে চোরটা পালায়। প্রদ্যুম্নবাবু দৌড়ে গিয়ে লোকটাকে ধরবার চেষ্টা করেছিলেন, কিন্তু সে ধাক্কা দিয়ে প্রদ্যুম্নবাবুকে মাটিতে ফেলে দেয়। ফলে ভদ্রলোকের হাঁটুতে চোট লেগেছে। উনি নাকি খুঁড়িয়ে হাঁটছেন। ফোন রাখার পর ফেলুদা বলল, এখন সত্যিই মনে হচ্ছে ওর কাগজপত্র সরাবার উদ্দেশ্যে ইন্দ্রনারায়ণ বাবুকে খুন করা হয়েছিল। যে লেখকের নাটক আর গানের এত চাহিদা, সে 5-5খানা নাটক আর 15-20খানা গান লিখে রেখে যাবে, আর তার উপরে চোখ পড়বে না অন্য যাত্রা দলের, তা কি হয়? অবশ্যই নিয়ম মতে এইসব গান আর নাটক ভারত অপেরারই প্রাপ্য। তারা যাতে না পায় সেজন্যই এগুলো হাতাবার এত উদ্যোগ। আমি বললাম, অন্য যাত্রা দল যদি ইন্দ্রনারায়ণের এইসব গান আর নাটকের কথা জেনে থাকে, তাহলে সে কথা নিশ্চয়ই ইন্দ্রনারায়ণ নিজেই বলেছেন। তার মানে তিনি ভারত অপেরার প্রতি যতটা লয়াল ছিলেন ভাবছিলাম, আসলে হয়তো ততটা ছিলেন না। সত্যি হয়তো তিনি অন্য দলে যাওয়ার কথা ভাবছিলেন। তাহলে খুনটা করলো কে এবং কেন? হয়তো বিনাপানি অপেরাকে ইন্দ্রনারায়ণ কথা দিয়েছিলেন, তাই আরেকটা দল সে পথ বন্ধ করেছে। ফেলুদা গম্ভীরভাবে মাথা নেড়ে আমার কথায় সায় দিল। সত্যি, এখনো পর্যন্ত রহস্যের কোনো কিনারাই হলো না। ফেলুদা তার বিখ্যাত সবুজ খাতা খুলে কি যেন লিখতে শুরু করলো। আজ সকাল থেকে তাকে ভীষণ সিরিয়াস দেখছি। কি যেন একটা নতুন চিন্তা তার মাথায় এসেছে, সেটা বুঝতে পারছি না। 9টার সময় যথারীতি লালমোহনবাবু এসে হাজির হলেন। ফেলুদা বলল, আপনার মিউজিক এনসাইক্লোপিডিয়াটা আরও 2-4 দিন রাখছি। 2-4 দিন কেন, 2-4 মাস রাখলেও কোনো আপত্তি নেই। অনেক কিছু নতুন জ্ঞান অর্জন করেছি বইটা থেকে। মেলোডি, হারমোনি, পলিফনি, কাউন্টার পয়েন্ট, অনেক কিছু জানা গেল। মিউজিকের ইতিহাসেও দেখছি রহস্য আছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কম্পোজার মোৎসার্টকে নাকি আরেক কম্পোজার সালিয়েরি বিষ খাইয়ে হত্যা করেন, অথচ এই ক্রাইমের কোনো কিনারা হয়নি। সে তো বুঝলাম, কিন্তু আজ আমাদের প্ল্যানটা কি? আচার্য বাড়িতে নাকি কাল আবার ডাকাত পড়েছিল, কিন্তু প্রদ্যুম্নবাবুর তৎপরতার জন্য কিছু করতে পারেনি। আমার বিশ্বাস রাত্রিরে ওই বাড়িটাকে একটু চোখে চোখে রাখা ভালো। রাত্রিরে? হ্যাঁ, এই ধরুন 11:30 থেকে শুরু করে 1টা-1:30টা পর্যন্ত। সেটা কি করে সম্ভব হচ্ছে? বাড়ির উত্তর গা ঘেঁষে গলি গেছে, উত্তর দিকে এই পেছনের দরজা। ধরুন যদি এই গলির ফুটপাতে বসে থাকা যায় বাড়ির দিকে চোখ রেখে। ফুটপাতে বসে থাকা? 3 জন ভদ্রলোক ফুটপাতে বসে থাকবেন আর রাস্তার লোক সন্দেহ করবে না? তা করবে না, যদি তাদের আর ভদ্রলোক বলে মনে না হয়। ফেলুদার প্ল্যানটা শুনে মাথা ঘুরে গেল। বোঝাই যাচ্ছে ও আবার ছদ্মবেশে কথা বলছে, কিন্তু কি ছদ্মবেশ? উত্তরটা ফেলুদাই দিল। আপনি কি তাস একেবারেই খেলেননি? লালমোহনবাবুকে জিজ্ঞেস করলো ফেলুদা। স্ক্রু খেলতুম এককালে, আর গোলাম চোর। যা হোক, তাস চেনেন তো? গোলাম দেখলে সাহেব বলে ভুল হবে না তো? আর চিরতন দেখলে ইস্কাপন। পাগল? তাহলে 3 জন প্লাস হরিপদবাবু মিলে 29 খেলব। উৎকলাবাসী 4 জন চাকর হয়ে যাব আমরা। মেকআপের ভর অবশ্য আমার উপর। নেহাতি কথা বলার দরকার হলে বলা হবে। আর তখন অকারান্ত শব্দ অসন্ত দিয়ে শেষ করা চলবে না। অর্থাৎ তাস হবে তাস, সাহেব হবে সাহেব। বুঝেছেন? বুঝেছি মিস্টার মিত্তির। লালমোহনবাবুর চোখে একটা ভাষা ভাষা চাহনি দেখে বুঝতে পারলাম তিনি বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছেন। আমি অবাক ভাবটা এখনো কাটিয়ে উঠতে পারি, তবে এটা বুঝেছি তদন্তটা বেশ জমে উঠেছে। লালমোহনবাবু 12টা নাগাদ যাবার সময় বলে গেলেন আবার সন্ধ্যা 7টায় আসবেন, আমাদের বাড়িতেই খাবেন।
তারপর আমরা এখান থেকে মেকআপ নিয়ে 11টা নাগাদ চলে যাব যদু নস্কর লেনে। গলিটা দেখে নিরিবিলি বলেই মনে হয়েছে। একটা ল্যাম্পপোস্ট দেখে তার নিচে চাদর বিছিয়ে বসে খেললেই চলবে। হরিপদবাবু তার বাড়ি থেকে এক প্যাকেট পুরনো তাস এনে দেবেন বলেছেন। খেলাটা সন্ধ্যাবেলায় লালমোহনবাবুকে মোটামুটি শিখিয়ে নেওয়া হবে। ফেলুদার উত্তেজনা থাকলেও বোঝার উপায় নেই। সে সারাদিন মিউজিক এনসাইক্লোপিডিয়া পড়েছে, আর আমি পত্রিকার পাতা উল্টেছি। এই মেকআপটা সহজ ছিল, তাই আমরা অনায়াসেই 10:30টার মধ্যে তৈরি হয়ে নিলাম। ধুতিগুলোকে চায়ের জলে ভিজিয়ে একটু ময়লা করে নিয়েছিলাম। চাদর আর তাস দুটোই মোক্ষ মেনেছিলেন হরিপদবাবু। লালমোহনবাবুকে 29 শিখিয়ে দুহাত খেলে নেওয়া হয়েছে। ভদ্রলোক খালি মনে মনে বিড়বিড় করে চলছেন। গোলাম নহলা টেক্কা 10 সাহেব বিবি 8-7। গাড়িটাকে বড় রাস্তায় অন্ধকারে একটা জায়গায় পার্ক করে আমরা 4 জন চাদর বগলে নিয়ে যদু নস্কর লেনে গিয়ে হাজির হলাম। অন্যদিন এ রাস্তায় পুলিশ থাকে, আজ ফেলুদার অনুরোধে নেই। রাস্তার এক পাশে একটা বিরাট জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে আচার্যদের বাড়ি। উত্তর দিকের ঘরগুলোর পেছন দিকটা রাস্তার উপর পড়েছে। তার মধ্যে বাঁদিকে অর্থাৎ উত্তর পূর্ব কোণে প্রথম হলো লাইব্রেরি, আর তারপরই হলো প্রদ্যুম্নবাবুর শোবার ঘর। ঘরের সারির শেষে হলো বাড়ির পেছনের দরজা, সেটা এখন বন্ধ। লাইব্রেরি আর প্রদ্যুম্নবাবুর ঘর দুটিতেই বাতি জ্বলছে, তবে ভদ্রলোক যে কোন ঘরে রয়েছেন সেটা রাস্তা থেকে বোঝার কোনো উপায় নেই। আমরা 4 জনে ল্যাম্পপোস্টের তলায় চাদর পেতে বসে গেলাম। ফেলুদা তার গায়ের চাদরের তলা থেকে একটা পানির ডিবে বের করে তার থেকে 4 জনকে 4টে পান দিয়ে লালমোহনবাবুকে বলল, গালে গুজে রেখে দিন, আর বারবার পিক ফেলবেন না। আচার্য বাড়ি থেকে বোধ হয় গ্র্যান্ডফাদার ক্লকে 11টা বাজতে শোনা গেল। 1900। লালমোহনবাবু ফেলুদার পার্টনার হয়েছে। এখন ডাকাডাকি চলছে। ফেলুদার সঙ্গে 1 প্যাকেট বিড়ি এনেছে, তার থেকে একটা হরিপদবাবুকে দিয়ে নিজে একটা ধরিয়ে নিল। 20 ফুটের বেশি চওড়া গলি নয়, আর তাতে লোক চলাচল প্রায় নেই বললেই চলে। ওপাশে কিছু দূরে একটা রিক্সা দাঁড় করানো রয়েছে, তার চালকটি ঘুমিয়ে কাদা। আজ বোধ হয় অমাবস্যা, কারণ আকাশে মেঘ না থাকলেও বেশ ঘুটঘুটে। মাথার উপর কালপুরুষ দেখা যাচ্ছে। তুরুপা মারুচিকায়। লালমোহনবাবু উড়িয়া ভাষা বলতে চেষ্টা করে একটু বাড়াবাড়ি করছেন, তাই ফেলুদা একটা উফ শব্দ করে ওকে সতর্ক করে দিল। আশ্চর্য এই যে, যদিও আমাদের প্রধান উদ্দেশ্য সময় কাটানো, 29 খেলাটা এমনই যে এর মধ্যে বেশ জমে উঠেছে। সময় কোথা দিয়ে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। আচার্য বাড়িতে একটা ধ্বংস শব্দ পেয়ে 11:30 বেজেছে বুঝে বেশ অবাক লাগলো। ইতিমধ্যে লালমোহনবাবু একবার একটা বিড়ি ধরাবার চেষ্টা করে বিশেষ চুত করতে না পেরে সেটা আবার ফেলে দিয়েছেন। এমন সময় ফেলুদা হঠাৎ আমার হাঁটুতে একটা হাত রাখল। একটা লোক আসছে গলির পশ্চিম দিক থেকে, পরনে ধুতি পাঞ্জাবি, তার উপর একটা 6 রঙের চাদর জড়ানো। চাদর আমাদের গায়েও আছে, কারণ অক্টোবর মাসে রাত্রিরে বেশ চিনচিনে ঠান্ডা। লোকটা আমাদের ছাড়িয়ে চলে গেল অন্য ফুটপাত দিয়ে। সে হাঁটছে আচার্য বাড়ির গা ঘেঁষে। এবার সে দরজার কাছাকাছি পৌঁছে হাঁটার গতি কমালো, তারপর দরজার সামনে এসে থামল। 3টে মৃদু টকা দরজার উপর। কান পেতেছিলাম বলে শব্দটা শুনতে পেলাম। দরজা খুলে গেল। অল্প ফাঁক, ঠিক যাতে একটা মানুষ ঢুকতে পারে। মানুষটা ঢুকে গেল। যে ঢুকলো তাকে আমরা 3 জনই চিনি। ইনি হলেন বিনাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভর। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল, অর্থাৎ অশ্বিনী বাবু ঢোকার পর 15 মিনিট হয়ে গেছে। এবার ভদ্রলোক বেরোলেন। তার সঙ্গে যদি কিছু থেকে থাকে তা সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ হাত দুটো চাদরের নিচে। ভদ্রলোক যেদিক দিয়ে এসেছিলেন সেদিক দিয়েই আবার চলে গেলেন। আমাদের পাহারা সার্থক এবং শেষ। এই দানটা খেলে উঠব। ফেলুদা ফিস ফিস করে বলল। পরদিন সকালে ফেলুদা বসপুকুরে ফোন করলো প্রদ্যুম্নবাবুকে। আমি বসবার ঘরে মেইন টেলিফোন কানে লাগিয়ে কথা শুনলাম। কে, মিস্টার মল্লিক? হ্যাঁ, কি খবর? কাল রাতে কিছু হয়নি তো?
কই না তো। এক কাজ করুন, আমি ফোনটা ধরছি, আপনি একবার ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরে গিয়ে দেখে আসুন তো সব ঠিক আছে কিনা। 8 মিনিটের বেশি ধরতে হলো না। এবারে প্রদ্যুম্নবাবুর গলার স্বর একবারে বদলে গেছে। ও মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? সব নতুন নাটক আর গান হাওয়া। আমি আন্দাজ করেছিলাম বলেই ফোন করলাম। এর মানেটা কি? অন্য রহস্যগুলোর সঙ্গে আরেকটা যোগ হলো। আপনি কি আজ একবার আসছেন? প্রয়োজন হলে যাব, তার আগে দারোগা সাহেবের সঙ্গে একবার কথা বলতে হবে। ফোনটা রেখে ফেলুদা মনিলাল পোদ্দারের নম্বর ডায়াল করলো। শুনুন মিস্টার পোদ্দার, কলি থেকে আপনার লোক সরিয়ে নেবার জন্য ধন্যবাদ। কাল সত্যিই কাজ হয়েছে। আপনি অশ্বিনী বাবুর দিকে দৃষ্টি রাখছেন তো? উনি কিন্তু কাল রাত 12টায় আচার্য বাড়ি গিয়ে ইন্দ্রনারায়ণ বাবুর বহুমূল্য সব কাগজপত্র সরিয়ে নিয়ে গেছেন। লোকটা খুব গোলমেল। খুনের টাইমের জন্য ওর কোনো অ্যালিবাই নেই। সেদিন রাত্রে আচার্য বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেনি, বলছে পথে ট্যাক্সি বিগড়ে যায় বলে আটকে পড়েছিল, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। আপনার প্রোগ্রেস কেমন? মোটামুটি ভালোই। অবশ্যই আমরা তো ঠিক এক রাস্তায় চলছি না, তাই আমাদের সিদ্ধান্তগুলো আপনার সঙ্গে মিলবে না। তা না মিলুক, যে কোনো রকমে রহস্যের সমাধান হলেই হলো। ফেলুদা কোন রাস্তায় চলছে সেটা জানতে চাইলে উত্তর পাওয়া যাবে না, তাই আর আমি ওদিকে গেলাম না। ফেলুদা ফোন রেখে বলল, আমি একটু বেরোচ্ছি। স্টেটসম্যান পার্সোনাল কলামে একটা জরুরি বিজ্ঞাপন দিতে হবে। একটা ভালো বেহালার দরকার। স্টেটসম্যানে পরদিনই বেরোলো যে একটা উৎকৃষ্ট বিদেশি বেহালার প্রয়োজন। অমুক বক্স নাম্বারে লিখে খবর জানানো হোক। এই বিজ্ঞাপনের উত্তর এসে গেল 2 দিনের মধ্যে। চিঠিটা পড়ে ফেলুদা বলল, আমাকে একটু লাউডন স্ট্রিটে যেতে হচ্ছে, বিশেষ দরকার। আধ ঘন্টার মধ্যেই ফিরে এসে ফেলুদা বলল, বেজায় দাম চাইছে। আমি বললাম, এনসাইক্লোপিডিয়া পড়ে তোমার কি এই বয়সে বেহালা শেখার শখ হলো? ফেলুদা গম্ভীর গলায় বলল, ইট ইজ নেভার টু লেট টু লার্ন। অর্থাৎ আরো রহস্য। এদিকে লালমোহনবাবু ঘন ঘন আসছেন আর ছটফট করছেন। একবার আমায় একা পেয়ে বললেন, তোমার দাদার সব ভালো, শুধু এক এক সময় চুপ মেরে যাওয়ার ব্যাপারটা মোটেই বরদাস্ত করা যায় না। বুধবার পার্সোনাল কলামে বিজ্ঞাপন বেরিয়েছিল। শুক্রবার উত্তর পেয়ে ফেলুদা লাউডন স্ট্রিটে গিয়েছিল। শনিবার সকালে দেখি ওর চেহারা একদম পাল্টে গেছে। গুনগুন করে গান গাইতে গাইতে বলল, আজই আচার্য বাড়ি যেতে হবে। কীর্তিনারায়ণকে এখনই ফোন করা দরকার। কীর্তিনারায়ণ ফোন পেয়ে বললেন, তোমার কাজ কি মিটে গেছে? তাই তো মনে হচ্ছে, তবে সেটা সম্পূর্ণ মিটবে একটা মিটিং করে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বললে পরে। আর সেই বলাটা বলতে হবে সকলের সামনে। অন্তত আপনি, আপনার 2 ছেলে আর প্রদ্যুম্নবাবুকে সেখানে উপস্থিত থাকতে হবে। সে আর এমন কঠিন কি? এরা তো সবাই বাড়িতেই আছে, সে ব্যবস্থা আমি করছি, তুমি চিন্তা করবে না। কটায় আসছো? এই ধরুন 10টা। কীর্তিনারায়ণের পর মনিলাল পোদ্দারকে ফোন করে ফেলুদা 10টায় বোসপুকুর আসতে বলল। লালমোহনবাবু এলেন 9টায়। আমরা 9:30টায় চা খেয়ে বেরিয়ে পড়লাম। আচার্য বাড়িতে পৌঁছে দেখি দারোগা সাহেব এসে গেছেন। ফেলুদা বলল, আজই ঘটনার ক্লাইম্যাক্স, অতএব আপনার থাকার প্রয়োজন। দোতলায় যে বৈঠকখানায় প্রথম দিন কীর্তিনারায়ণের সঙ্গে কথা হয়েছিল, আজও সেখানেই ব্যবস্থা হয়েছে। আমরা আসার প্রায় সঙ্গে সঙ্গেই কীর্তিনারায়ণ এসে গেলেন। কই সবাইকে ডাকো প্রদ্যুম্ন। প্রদ্যুম্নবাবু বেরিয়ে গেলেন 2 ছেলেকে রাখতে। প্রথমে এলেন দেবনারায়ণবাবু, আর এসেই বললেন, পুলিশ তো অনেক দূর এগিয়েছে বলে শুনেছি, তাহলে আবার এই ভদ্রলোকের বক্তৃতা শুনতে হচ্ছে কেন? ফেলুদা বলল, পুলিশের সঙ্গে সঙ্গে আমিও গিয়েছি, কিন্তু সেটা একটু অন্য পথে। আর মার্ডার ইজ নট দ্য অনলি ক্রাইম কমিটেড ইন দিস কেস, সেটাও আপনাকে জানানো দরকার। আমি পুরো ব্যাপারটাই পরিষ্কার করে বলতে চেষ্টা করব। ইংরেজিতে যাকে বলে গ্রান্ট,
সেই রকম একটা শব্দ করে দেবনারায়ণবাবু চুপ করে গেলেন। আসলে ভদ্রলোকের মুখে অষ্টপ্রহর পাইপ থাকে। বাপের সামনে সেটা সম্ভব হচ্ছে না বলে বোধ হয় উনি আরো খাপ্পা হয়েছেন। হরিনারায়ণবাবু এসে কোনো তম্বি করলেন না, কিন্তু তার ভ্রুকুটি দেখে বুঝলাম যে তিনি ব্যাপারটা পছন্দ করছেন না। সকলে উপস্থিত দেখে ফেলুদা আরম্ভ করল। তাকে খুন করে কী লাভ হতে পারে এটা বিচার করার সময় আমরা জানতে পারি যে তিনি ছিলেন তার বাপের প্রিয় পুত্র। অনুমান করা যায় যে কীর্তিনারায়ণের উইলে তার ছেলের প্রতি এই পক্ষপাতিত্ব প্রকাশ পাবে এবং সেই ছেলে না থাকায় সেই উইল বদল হবে। এই বদলানো উইলে তার অন্য দুই ছেলের প্রাপ্তি বেড়ে গেলেও যতদিন কীর্তিনারায়ণ বেঁচে আছেন ততদিন তারা এই টাকা পাচ্ছেন না, অর্থাৎ ভাইকে খুন করে তাদের ইমিডিয়েট কোনো লাভ নেই। আর একটা তথ্য আমরা জানতে পারি, সেটা এই যে বীণাপানি অপেরা ইন্দ্রনারায়ণকে ভারত অপেরা ছেড়ে তাদের দলে যোগ দেবার জন্য প্রলোভন দেখাচ্ছিল, কিন্তু ইন্দ্রনারায়ণ তাতে রাজি হননি। এ অবস্থায় ভারত অপেরাকে পঙ্গু করার জন্য ইন্দ্রনারায়ণকে খুন করার একটা কারণ থাকতে পারে। এই কাজটা বীণাপানি অপেরা গুন্ডা লাগিয়ে করতে পারে। খুনের দিন রাত 11টা পর্যন্ত ইন্দ্রনারায়ণের সঙ্গে কথা বলেন বীণাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভট্ট। তিনি চলে যাবার ঘণ্টাখানেক পরে খুনটা হয়। এখানে আরেকটা তথ্য আমাদের খুব কাজে লাগে। আমরা রিনার কাছ থেকে জানতে পারি যে ইন্দ্রনারায়ণের কাছে তার লেখা 5টি নতুন নাটক ও খানকুড়ি গান ছিল। যাত্রার বাজারে এই জিনিসের দাম অনেক, সেটা আর বলে দিতে হবে না। আমরা জানি যিনি ইন্দ্রনারায়ণকে খুন করেছিলেন তিনি ইন্দ্রনারায়ণের কাগজপত্র ঘাটাঘাটি করেছিলেন, কিন্তু সময়ের অভাবেই হোক বা অন্য কোনো কারণেই হোক তার কিছুই সরাতে পারেননি। গতকাল রাতে বীণাপানি অপেরার ম্যানেজার এসে নাটক আর গানগুলো নিয়ে গেছেন। তাহলে অনুমান করা যায় যে খুনের একটা উদ্দেশ্য হতে পারে এই নাটক আর গানগুলি হাত করা। এ কাজ কিন্তু বাইরের লোকের পক্ষে সহজ নয়, কারণ ইন্দ্রনারায়ণের কাগজপত্রের সঙ্গে তাদের পরিচয় থাকার সম্ভাবনা কম। ঘরের লোকের পক্ষে এ খবর জানা অনেক বেশি স্বাভাবিক। ঘরের লোক যদি খুনের সঙ্গে সঙ্গে কাগজগুলো নাও নিতে পারে তার জন্য পরে সময় পেতে কোনো অসুবিধা নেই, কারণ কাগজগুলো থেকেই যাচ্ছে। এখানে আমাদের দেখা দরকার বাড়ির কোনো লোকে টাকার টানাটানি চাচ্ছিল কিনা। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি যে হরিনারায়ণবাবু সম্প্রতি তার ক্লাবে বেশি টাকায় জুয়া খেলে অনেক লোকসান দিয়েছেন, কিন্তু তাহলেও হরিনারায়ণবাবুর পক্ষে ইন্দ্রনারায়ণের নাটক আর গান চুরি করে সেগুলো অন্য যাত্রাদলে বিক্রি করাটা আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল না। তাহলে আর কে অভাবী ব্যক্তি আছেন এই বাড়িতে? এইখানে অকস্মাৎ একটি তথ্য আবিষ্কার করার ঘটনা আমি আপনাদের সঙ্গে বলতে চাই। প্রদ্যুম্নবাবু যেদিন আমাদের বাড়িতে আসেন সেদিন তার পকেট থেকে এক টুকরো কাগজ আমাদের সোফায় পড়ে যায়। এই কাগজে ডট পেন দিয়ে 2 লাইন কথা লেখা ছিল, হ্যাপি বার্থডে আর হুকুমচাঁদ। প্রদ্যুম্নবাবুকে জিজ্ঞেস করাতে উনি বলেন কাগজটা ওর না। এর কিছুদিন পরে হঠাৎ শনিবারের কাগজের শেষ পাতায় একটি নামের তালিকা থেকে জানতে পারি যে হ্যাপি বার্থডে আর হুকুমচাঁদ দুটোই হলো রেসের ঘোড়ার নাম। তখন আমার ধারণা হয় যে প্রদ্যুম্নবাবু রেস খেলেন, কিন্তু সে তথ্য আমাদের কাছে গোপন করতে চান। আমরা সেদিনই রেসের মাঠে যাই। সেখানে আমি প্রদ্যুম্নবাবুকে দেখি ভিড়ের মধ্যে জানালার সামনে দাঁড়িয়ে বেটিং করতে। অর্থাৎ প্রদ্যুম্নবাবু যে জুয়ারি সেটা প্রমাণ হয়ে যায়। আমার ধারণা যারা নিয়মিত রেস খেলে এবং যাদের রোজগার খুব বেশি নেই তাদের সবসময়ই টাকার টানাটানি হয়। সুতরাং রেসে যদি বড় রকম হার হয়ে থাকে তাহলে খুনের মোটিভ প্রদ্যুম্নবাবুর ছিল এবং সেই সঙ্গে সুযোগও ছিল। সত্যি বলতে কি তার চেয়ে বেশি সুযোগ এ বাড়ির কারুর ছিল না। খুনের সময় প্রদ্যুম্নবাবু কাজ করছিলেন। তার পক্ষে নাট মন্দিরের বারান্দা দিয়ে এসে ইন্দ্রনারায়ণের মাথায় বাড়ি মেরে কাজটা করা ছিল অত্যন্ত সহজ ব্যাপার। প্রদ্যুম্ন মল্লিকের অবস্থাটা আরও ঢিলে হয়ে যায় এ কারণেই যে তিনি হলেন মিথ্যেবাদী। তিনি শুধু রেসের ব্যাপারেই মিথ্যে বলেননি, তার মতে কদিন আগে এ বাড়িতে আবার চোর আসে এবং সে চোরকে বাধা দিতে গিয়ে তিনি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে হাঁটুতে চোট পান, যার ফলে তাকে নাকি খোঁড়াতে হচ্ছে। কিন্তু আজ সকালে তিনি অন্তত 2 বার হাঁটার সময় খোঁড়াতে ভুলে গেছেন। সেটা বোধহয় তিনি নিজেই খেয়াল করেননি। গত রবিবার রাত্রিরে ইন্দ্রনারায়ণের ঘর থেকে নাটক ও গানগুলি চুরি হয়ে যায়। সেগুলো কার হাতে গেছে আমরা জানি।
কারণ আমরা তখন বাড়ির পেছনের গলিতে ল্যাম্পপোস্টের আলোয় বসে তাস খেলছিলাম। বিনা পানি অপেরার ম্যানেজার আসেন 11:15। তাকে বাড়ির পেছনের দরজা খুলে দেওয়া হয়। প্রদ্যুম্নবাবুর ঘরের বাতি জ্বলছিল। আমাদের ধারণা তার সঙ্গেই হয় লেনদেনটা। অশ্বিনীভর টাকা দেন। প্রদ্যুম্নবাবু তার বিনিময়ে তাকে নাটক ও গানগুলো দিয়ে দেন। যদি আমি ভুল বলে থাকি তাহলে প্রদ্যুম্নবাবু আমাকে শুধরে দিতে পারেন। প্রদ্যুম্নবাবুর মুখ ফ্যাকাশে, মাথা হেট, শরীরে কাঁপুনি। দারোগা সাহেব এগিয়ে গিয়ে তার ঠিক পেছনেই দাঁড়িয়েছেন। ঘরে রয়েছে আরও 2জন কনস্টেবল। এই হলো ইন্দ্রনারায়ণ আচার্য খুনের ইতিহাস। কিন্তু এখানেই অপরাধের শেষ নয়। এবার আমি দ্বিতীয় অপরাধে আসছি। আমি প্রথম দিন যখন এ বাড়িতে আসি তখন একটা ব্যাপার দেখে আমার একটু খটকা লেগেছিল। সেটা হলো ইন্দ্রনারায়ণ বাবুর বেহালা। 100 বছরের পুরনো বেহালা এত ঝকঝকে হয় কি করে? অবশ্যই আমার বেহালার অভিজ্ঞতা কম। কত বছরে তা কীরকম চেহারা হয় সেটা আমার জানা নেই, তাই ব্যাপারটা নিয়ে তখন আর মাথা ঘামাইনি। সেদিন অবশ্যই শুনেছিলাম যে কন্দর্পনারায়ণ রসিকতা করে তার বেহালাকে বলতেন মাটির ভেপু। সম্প্রতি দুটো জিনিস পড়ার সুযোগ হয়েছে আমার। এক হলো পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে এক এনসাইক্লোপিডিয়া, আর 2 হলো কন্দর্পনারায়ণের বিলেতের ডায়েরি। প্রথম বই থেকে আমি জেনেছি যে 16শ ও 17শ শতাব্দীতে বেহালা বা যন্ত্রের সংস্কার হয় ইতালিতে। তখন থেকে বেহালার চেহারা এবং আওয়াজ পাল্টে আরও সুন্দর, আরও জোরালো হয়। ইতালির বেহালা প্রস্তুতকারকদের মধ্যে 3 জনের নাম সবচেয়ে বিখ্যাত। এরা 3 জনেই 17শ শতাব্দীর লোক। প্রথম হল অ্যান্টন স্টাডিভারি, দ্বিতীয় আন্দ্রেয়াস গুয়ার্নেরি, আর তৃতীয় নিকোলে আমাটি। এর মধ্যে আমাটি প্রথম বেহালার সংস্কার করেন ইতালির ক্রেমোনো শহরে। তখনও আমার মাথায় আসেনি যে এই আমাটি আর কন্দর্পনারায়ণের আটি একই জিনিস। এটা পরিষ্কার হয় কন্দর্পনারায়ণের ডায়েরি পড়ে। তাতে এক জায়গায় তিনি লিখেছেন, I bought an amati today from a musician who was sank in debt and sold it to me for 2,000 pounds. It has a glorious tone. অর্থাৎ আমি আজ একটি দেনায় জর্জরিত বাজিয়ের কাছ থেকে একটি আমাটি বেহালা কিনলাম 2000 পাউন্ডে। যন্ত্রটির আওয়াজ আশ্চর্য সুন্দর। তখনকার দিনে 2000 পাউন্ড মানে 20,000 টাকা। আজকের একটি আমাটি বেহালার দাম 1.5 থেকে 2 লাখ টাকা। এমন একটি বেহালা এই বাড়িতে এতকাল পড়েছিল, আর এই বেহালা যাত্রার কনসার্টে বাজাতেন ইন্দ্রনারায়ণ আচার্য। বেহালার আসল খবর কি কেউ জানতেন? আমার মনে হয় না। কীর্তিনারায়ণবাবু বা দেবনারায়ণবাবু জানতেন না, কিন্তু 2 জনের জানার কথা। এক হলো প্রদ্যুম্ন মল্লিক, যিনি কন্দর্পনারায়ণের ডায়েরি পড়েছিলেন। আরেক হলো হরিনারায়ণ বাবু। তিনি বিদেশি সঙ্গীত সম্বন্ধে জানেন, ভালো বেহালার দাম জানেন, এবং এটাও নিশ্চয়ই জানেন যে বেহালার গায়ে দুদিকে যে ইংরেজি এসের মতো ফাঁক থাকে তার একটাই চোখ লাগালে ভেতরে বেহালা প্রস্তুতকারকের নাম সমেত লেবেল দেখা যায়। এই আমাটির কথা জানার পরেই আমার সন্দেহ বদ্ধমূল হয় যে ইন্দ্রনারায়ণের খুনের পর বেহালাটি সরানো হয়েছে এবং তার জায়গায় একটি সস্তা নতুন বেহালা কিনে এনে রাখা হয়েছে। কিন্তু এই বেহালা সরিয়েছে কে, এবং যে সরিয়েছে সে তো টাকার জন্যই সরিয়েছে। আমার সন্দেহটা স্বভাবতই হরিনারায়ণ বাবুর উপর পড়ে, এবং এটাও বুঝতে পারি যে বেহালা পাচার হয়ে ঘরে টাকা এসেছে। তখন আমি ভালো বিদেশি বেহালা কিনতে চাই বলে কাগজে একটা বিজ্ঞাপন দিই। তার উত্তরে আমায় চিঠি লেখেন জনৈক মিস্টার রেবেলো। এই রেবেলোর বাড়ি গিয়ে দেখি তিনি একজন বিরাট প্রাচীন দ্রব্য বিক্রেতা, যাকে বলে অ্যান্টিক ডিলার। তিনি বলেন তার কাছে একটি আমাটি বেহালা আছে, যেটি তিনি 1.5 লাখ টাকায় বিক্রি করতে রাজি আছেন। আমি তাকে জিজ্ঞেস করি বেহালাটা তিনি মিস্টার আচার্যের কাছ থেকে কিনেছেন কিনা। তাতে তিনি হ্যাঁ বলেন, এবং বলেন ইট ইজ দ্য অনলি আমাটি ইন ইন্ডিয়া। এই হলো হরিনারায়ণ বাবুর অপরাধের কাহিনী, এবং আমার বক্তৃতাও এখানেই শেষ। আশ্চর্য এই যে ফেলুদার একটা কথাতেও কোনো প্রতিবাদ শোনা গেল না। প্রদ্যুম্নবাবু এখন মিস্টার পোদ্দারের জিম্মি। হরিনারায়ণবাবু রাগ টিপে বসে আছেন মাথা হেট করে। দেবনারায়ণবাবু লজ্জায় লাল হয়ে ঘর থেকে চলে গেছেন। কীর্তিনারায়ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হরি যদি আমায় বলতো
তাহলে আমি ওকে জোর দেনা শোধ করার টাকা দিয়ে দিতাম। মিছিমিছি আমাদের পরিবারের একটা আশ্চর্য সম্পত্তি সে বেহাত করল। কিন্তু প্রদ্যুম্ন যে এত অসৎ তা আমি ভাবতে পারিনি। তাকে এইটুকুই বলতে পারি যে সে আমার পূর্বপুরুষের জীবনী লেখার পক্ষে সম্পূর্ণ অযোগ্য। তার উপযুক্ত শাস্তি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কীর্তিনারায়ণের বোধহয় খুবই শখ ছিল যে কন্দর্প নারায়ণের একটা জীবনী লেখা হোক, না হলে আর লালমোহনবাবুকে তিনি অফারটা করেন। আপনি তো লিখিয়ে মানুষ, রহস্য রোমাঞ্চ উপন্যাসিক। তা কন্দর্প নারায়ণের চেয়ে বড় রহস্য আর রোমাঞ্চ একই লোকের জীবনে কিন্তু আর পাবেন না। লালমোহনবাবু অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘাড় কাত করে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না। আমি অতি নগণ্য ব্যক্তি, আমার লেখার কোনো মূল্যই নেই। পরে অবশ্যই উনি ফেলুদাকে বলেছিলেন, রক্ষে করুন মশাই, ও খুন হওয়া বাড়িতে বসে আমি কন্দর্প নারায়ণের জীবনী নিয়ে রিসার্চ করব? বেঁচে থাকুক আমার রহস্য রোমাঞ্চ, বেঁচে থাকুক প্রখর রুদ্র, অ্যান্ড লং লিভ দ্য 3 মাস্কেটিয়ার্স।